কিছু। ওকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আগে আমি আমার সম্পর্কে কিছু বলে নিই। সেটা হলো আমার নাম সাব্বির সালেহীন। আমি বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং এডটেক কোম্পানি ব্যাকবন লিমিটেড সেখানে আছি। অ্যান্ড একই সাথে আমি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর এবং ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট হিসেবেও কাজ করছি। আমার সাইবার সিকিউরিটি ডোমেনে কাজ করার এক্সপিরিয়েন্স হলো 6 বছর। তো তো আজকে মেনলি ক্লাসটা হলো আপনার ওরিয়েন্টেশন ক্লাস, যেহেতু সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং এর উপর। তো আমরা এখানে মানে ফার্স্টে শিখবো হলো মানে জানবো আর কি। এটা তো মেনলি জিরো থেকে শুরু আর কি। যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে ক্যারিয়ার করতে চান, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, ফিউচার দেখতে চান, তাদের জন্য। তো সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং মানে সাইবার সিকিউরিটির আসলে কি, এই জিনিসটা যদি আমরা বলি ফার্স্টে, মানে এটা আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করছি যে সাইবার সিকিউরিটি মেনলি হলো আপনার যে সিস্টেম থাকবে একটা অর্গানাইজেশন বা নিজস্ব কোনো, যদি কোনো সিস্টেম থাকে বা ল্যাপটপ থাকে এরকম, এবং সেটা নেটওয়ার্ক এবং যে ডাটাগুলো আছে সেই সব ডাটাগুলোকে বা নেটওয়ার্ক বা সিস্টেমকে ডিজিটাল অ্যাটাক থেকে রক্ষা করাই হলো সাইবার সিকিউরিটির কাজ। সাইবার সিকিউরিটি এক ধরনের প্র্যাকটিস বলা যায় সাইবার সিকিউরিটিকে। তো বুঝতে পারছেন বিভিন্ন মানে এখন বর্তমানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সাইবার অ্যাটাক হচ্ছে, এই জন্য আমাদের সাইবার সিকিউরিটি খুবই জানা জরুরি। তো ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি আসলে ইম্পর্টেন্স হলো আপনার যে প্রোটেক্ট মানে পার্সোনাল যে ডাটাগুলো আছে, হ্যাঁ, আমরা যে যেসব অর্গানাইজেশন বলেন বা পার্সোনালি বলেন যেসব ডাটাগুলো হ্যান্ডেল করে থাকি, এবং যে আমার যে বিজনেসটা আছে বিজনেসটা যাতে সুন্দরভাবে স্মুথ ভাবে রান অবস্থা থাকে, কোনো ধরনের হ্যাম্পার যাতে না হয়, এটার জন্য আমার কি সাইবার সিকিউরিটিটা কিন্তু প্রোটেক্ট করে। এই জন্য সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু সাইবার সিকিউরিটি এটা কখন মানে সাইবার সিকিউরিটি যখন মানে যদি না আমরা প্রোটেক্ট থাকে আর কি, আমরা যদি না বুঝি তাহলে কি হতে পারে আমাদের। তো আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ফাইন্যান্সিয়াল লস হতে পারে। তারপরে আপনার নিজস্ব পার্সোনাল যে আইডেন্টিটি আছে এটা চুরি হয়ে যেতে পারে। ধরেন আপনার ভোটার আইডি কার্ড বা ব্যাংকের ইনফরমেশন বা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে কোনো জিনিস আপনার পার্সোনাল যে কোনো জিনিস এটা চুরি হয়ে যেতে পারে। এতে কি হবে, আপনার কিন্তু একটা রেপুটেশন যে থাকে, সেটা কোম্পানির হোক বা আপনার নিজস্ব পার্সোনালি হোক, সেটা কিন্তু রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের কি সাইবার সিকিউরিটি সম্পর্কে আপ টু ডেট সম্পর্কে অ্যালার্ট রাখতে হবে আর কি। তো সাইবার সিকিউরিটি কিন্তু অনেকগুলো ডোমেন আছে। সাইবার সিকিউরিটির ডোমেনের মধ্যে কি কি পড়তেছে? নাম্বার ওয়ান, আপনার নেটওয়ার্ক সিকিউরিটি, যেখানে সিকিউরিটি হলো আপনার নেটওয়ার্ক বিষয়ে বা নেটওয়ার্ক এবং ডাটা নিয়ে কাজ করা হয়, সেসব সিকিউরিটি কে বলা হয় নেটওয়ার্ক সিকিউরিটি। দেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি। অ্যাপ্লিকেশন সিকিউরিটি মানে আমরা যে সব ধরনের সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এইসব জিনিসগুলো ইউজ করে থাকি, সেই সব সফটওয়্যার গুলো আম, মানে ভানারেবল কিনা, এটা মুক্ত কিনা, ভানারেবল মুক্ত কিনা, বা এটা আসলে সলিড কিনা, হ্যাঁ, এই সব জিনিসগুলো হ্যান্ডেল করে হলো অ্যাপ্লিকেশন সিকিউরিটি। দেন ইনফরমেশন সিকিউরিটি হলো আপনার আমরা যারা যেসব অর্গানাইজেশন ডাটা নিয়ে কাজ করা হয়, হ্যাঁ, বা আপনার বিভিন্ন আহ, ধরেন অ্যাক্টিভ ডিরেক্টরি বা ইউজার এক্সেস যেসব জায়গায় থাকে, সেখানে আনঅথরাইজড এক্সেস বা অল্টারেশন কোনো ধরনের মডিফিকেশন হয়েছে কিনা। ধরেন আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে, এই পিডিএফ ফাইলটা ধরেন আমি একটা আহ, আমি নিজে তৈরি করলাম বা আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, এই ডকুমেন্টটা হঠাৎ করে চুরি হয়ে গেল। হ্যাঁ, চুরি হয়ে যাওয়ার পরে ওই মানে যে চুরি করেছে বা হ্যাকার, সে কিন্তু মডিফাই করলো আমার ইম্পর্টেন্ট একটা ফাইল, সে মডিফাই করলো। এই যে এই যে মডিফাই করাটা, এটা আসলে মানে মডিফাই করা হয়েছে কিনা বা এটা মানে চেঞ্জ হয়েছে কিনা, এই জিনিসটা ধরার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হলো ইম্পর্টেন্ট মানে ইনফরমেশন সিকিউরিটি। দেন ক্লাউড সিকিউরিটি। ক্লাউড সিকিউরিটি বর্তমানে অ্যামাজন বা গুগল ক্লাউড বলেন, মানে অনেক ধরনের ক্লাউড আছে, বিভিন্ন আমরা যারা ডাটাগুলো ক্লাউডে রাখি। তো এর জন্য দরকার হলো ক্লাউড সিকিউরিটি। অপারেশনাল সিকিউরিটি হলো আপনার
যেসব আমরা ইনফরমেশন গুলো সবচেয়ে বেশি মানে সেনসিটিভ, সেগুলো হ্যান্ডেল করার জন্য অপারেশনাল সিকিউরিটি প্রয়োজন আছে। ইনসিডেন্ট রেসপন্সটা হলো, ধরেন আমার একটা সাইবার অ্যাটাক হলো। সাইবার অ্যাটাক হওয়ার পরে এই জিনিসটা ফাইন্ড আউট করে আহ, খুবই দ্রুত এটা ফিক্স করাটা ইনসিডেন্ট রেসপন্স, যে কাজ ইনসিডেন্ট রেসপন্ডার। তো এই যে টার্মটা, এটাকে বলা হয় ইনসিডেন্ট রেসপন্স। মানে হঠাৎ করে আমার খুবই মানে জরুরি ভাবে আমার এই জিনিসটা ফিক্স করতে হবে, সাইবার অ্যাটাকের পরে খুব জরুরি ভাবে আমার একটা এই জিনিসটা ফিক্স করতে হবে, এটাই হলো ইনসিডেন্ট রেসপন্স। দেন ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিক কখন হয়, ধরেন মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো আহ, জায়গায় অনেক সময় ফুটপ্রিন্ট থাকে। হ্যাঁ, আমরা ধরেন কেউ যদি অপরাধের সাথে যুক্ত থাকে, সেই অপরাধের মধ্যে আপনার ফরেনসিক করতে হয়। এটা কিন্তু আপনার ডিভাইস রিলেটেড ম্যাক্সিমামই থাকে, ফাইল রিলেটেড, ডিভাইস রিলেটেড এইসব জিনিস। তো অনেক জিনিস রেকর্ডেড থাকে, অনেক জিনিস ধরেন যারা হ্যাকার বা স্ক্যামার বলেন এইসব, ওরা কি করে এগুলা আপনার মানে ডিলিট করে দেওয়ার চেষ্টা করে। তখন এইসব ডাটা বা এইসব ফুটপ্রিন্ট নিয়ে কাজ করা, যাতে কে করেছে, কারা করেছে, এইসব ফাইন্ড আউট করার জন্য ডিজিটাল ডিজিটাল ফরেনসিক। পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশন টেস্টিং হলো সাইবার সিকিউরিটির, বলা যায় যারা ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, ইভেন আপনার নেটওয়ার্ক এবং সার্ভার নিয়ে কাজ করে, তাদের জন্য এই পেনিট্রেশন টেস্টিংটা অনেক ইম্পর্টেন্ট। কারণ সেখানে আপনার আম, কোনো ধরনের ভালনারেবিলিটিস আছে কিনা সেটাই ফাইন্ড আউট করার জন্য, বা একটা সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে উইদাউট পারমিশন আপনি কতটুকু ভিতরে প্রবেশ করতে পারবেন, ভিতরে থেকে কতটুকু আপনি ডাটাগুলো নিয়ে আসতে পারবেন, গেইন করতে পারবেন, সেটা জানার জন্য আপনার পেনিট্রেশন টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড গভর্নমেন্ট রিচ অ্যান্ড কমপ্লায়েন্স। এটা যারা বিভিন্ন ধরনের অডিট হয় আমাদের, মানে সাইবার সিকিউরিটির যে যেসব অর্গানাইজেশন গুলো আছে, সেখানে সাইবার সিকিউরিটি অডিটর বা জিআরসি অ্যানালিস্ট হিসেবে অনেকেই এইসব কাজগুলো থাকেন। এইসব এদের কাজটা কি, মেনলি অর্গানাইজেশন গুলো রুলস এবং রেগুলেশন ফলো করে, হ্যাঁ, এটা ঠিক মতো চলছে কিনা, সবকিছু মেনটেন করতেছে কিনা, এবং তারা যে ক্লায়েন্টের সাথে মানে বিভিন্ন ক্লায়েন্টের যে সিকিউরিটি এনশিওর করতেছে, সাইবার সিকিউরিটি যে এনশিওর করতেছে ঠিক মতো করতেছে কিনা, ক্লায়েন্টের ডাটা গুলো ঠিক মতো তারা মানে রক্ষা করতে পারছে কিনা, এই সব কিছু নিয়েই হলো আমাদের মানে গভর্নেন্স রিচ অ্যান্ড কমপ্লায়েন্স। দেন সাইবার থ্রেট সম্পর্কে আলোচনা করব। সাইবার থ্রেট গুলো অনেক ধরনের সাইবার থ্রেট আছে, ম্যালওয়্যার আছে, র্যানসমওয়্যার আছে, আপনার ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো ম্যালওয়্যার হলো অনেক ধরনের, কিন্তু আমরা ম্যালওয়্যার থাকি, ভাইরাসও কিন্তু এক ধরনের ম্যালওয়্যার। তো ম্যালিশিয়াস সফটওয়্যার মানে আপনার যেসব সফটওয়্যার গুলো, বিশেষ করে আমরা কিন্তু এখন বর্তমানে কিছু হলে কিন্তু ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, ফ্রি সফটওয়্যার যেটা বলা হয়। কিছু হলে যেমন এটা পেইড ভার্সন, এই সফটওয়্যারটা আমরা এখন মানে টাকা দিয়ে কিনতে পারবো না, কিন্তু ক্র্যাক সফটওয়্যার আমরা ইউজ করি। এই সব ক্র্যাক সফটওয়্যারে এক ধরনের পারমিশন দেওয়া থাকে। আপনি যখন এই ক্র্যাক সফটওয়্যার গুলো যখন আপনি ইনস্টল করবেন, সাথে সাথে ব্যাকডোর ক্রিয়েট হয়ে যাবে। ব্যাকডোর হলো আপনার ধরেন আপনার ল্যাপটপ বা যারা পিসি ইউজ করেন বা মোবাইলে, মোবাইলের ক্ষেত্রে এপিকে যেসব এপিকে গুলা থাকে বা মড যে সফটওয়্যার গুলা থাকে, এই সব সফটওয়্যার গুলা, ইভেন আইফোনের আইপিএস সফটওয়্যার গুলো, এই সফটওয়্যার গুলো আপনার হলো মানে ম্যালওয়্যার থাকে ভিতরে। কি হয় ম্যালওয়্যার, এইটা ব্যাকডোর যখন ক্রিয়েট করে, তখন আপনার এই আপনার মোবাইলের বা ল্যাপটপের এক্সেস গুলো, যেসব ইনফরমেশন গুলো আছে আপনার ল্যাপটপে, সবগুলো গুলা কি আপনার এক্সেস নিয়ে যাবে। এটাকে বলা হয় আনঅথরাইজড এক্সেস, আপনার পারমিশন ছাড়া এক্সেস নিয়ে গেল। তো এটা দেখে সাবধান হতে হবে আমাদের। আর দেন হলো ফিশিং। ফিশিং অ্যাটাকটা হলো আপনার অ্যাটাকাররা এক ধরনের ট্রিক করে, যে আপনাকে ম্যানিপুলেটের মাধ্যমে একটা লিঙ্ক বা কোন একটা ইমেলের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ইনফরমেশন গুলো তাদের কাছে চলে যাবে। তো এটা, এই যে টার্মটা, এটা হলো ফিশিং। র্যানসমওয়্যার অ্যাটাকটা হলো এই যে আমি ধরেন ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করলাম বা ফিশিং এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ব্যাকডোরটা একটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ওই এক্সেসটা
কি করবে, আমার ল্যাপটপের যে পিন আছে, যে যেসব অ্যাকাউন্ট গুলো আছে সবগুলোর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে ওরা কি করবে, প্রত্যেকটা ডাটা, যেসব ফাইলগুলো আছে এই সব ফাইলগুলোকে তারা এনক্রিপ্ট করে ফেলবে। এনক্রিপ্টেড সিস্টেম মানে পাসওয়ার্ড যুক্ত, আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা ফাইল করে ফেলবে তারা। যেই পাসওয়ার্ডের বা হ্যাশ আইডি বলে বা পাসওয়ার্ড বলে, এই পাসওয়ার্ড গুলো কিন্তু এই হ্যাকারের কাছে কাছে, কিন্তু আমার কাছে কিন্তু থাকবে না, মানে নর্মাল পার্সনের কাছে কিন্তু এইসব পাসওয়ার্ড গুলো থাকবে না। তখন তারা মেইলের মাধ্যমে হোক বা আপনাকে একটা, আপনি ল্যাপটপটা যখন ওপেন করতে পারবেন আপনি, কিন্তু কোনো ফাইল আপনি কোনো কিছুর অ্যাক্সেস পাবেন না। তো একটা নোট লিখে রাখবে যে তুমি যদি এই অ্যাকাউন্টে এত টাকা পাঠাইতে পারো, দেন তোমাকে আমি যে ওই যে কিটা, ওই কিটা দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে যে এটা ফাইলটা এনক্রিপ্ট করে রেখেছে, সেই কিটা তারা প্রোভাইড করবে। অনেক সময় তারা ডিমান্ড করে 500, 600, 700 ডলার এরকম। তো এরকম ডিমান্ড করেন। অ্যান্ড লাস্টে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হলো, আমি ধরেন আমার আর আপনার মাঝখানে একটা মানে কনভার্সেশন হচ্ছে। হ্যাঁ, আপনি সার্ভার, আমি ওয়েব ব্রাউজার, এরকম একটা কনভার্সেশন হচ্ছে। দেন আমি আপনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি আমাকে এই ইনফরমেশনটা দেন। তখন এখানে থার্ড পার্টির একটা মানুষজন থাকে এরকম, যে তারা মনিটর করে, ম্যানিপুলেট করার চেষ্টা করে মাঝে মাঝে। হ্যাঁ, যে এই জিনিসটা সাথে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাথে ম্যান ইন দ্য মিডল একটা অ্যাটাক আছে, নাম হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা হলো, যেটা বলতেছি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটার মাধ্যমে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হয়। তখন তারা বিভিন্ন লিঙ্ক, এই যে ফিশিং বললাম, ফিশিং অ্যাটাকটা, এই ফিশিং এর ক্ষেত্রে মেলের মাধ্যমে তারা কনভারসেশন করবে স্মুথলি, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। ডে বাই ডে এটা অনেক টাইম পর্যন্ত তারা এটা মনিটর করবে যে আপনি ঠিক মতো রেসপন্স করছেন কিনা তার কথা মতো। এই যে টার্মটা, এই টার্মটার নাম হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। যে আপনার সাইকোলজিক্যালি তারা আহ ত্রিশ ছাড়িয়ে আপনার যত কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো আছে তারা নিয়ে নেবে। সাইকেল অফ সাইবার অ্যাটাক, মানে সাইবার অ্যাটাকটা কিভাবে হয়, এটা একটা সিম্পল, একদমই সহজ ভাষায় বোঝানো, যেটা বলা হয় এইভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। একটা অ্যাটাকার কি করে, মেইলের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে তারা অনেক কিছু পাঠিয়ে থাকে। ধরেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেল, সেই ওয়েবসাইটটা স্পাইওয়্যার অথবা বিভিন্ন অ্যাডওয়্যার আছে, অ্যাড আছে, বিভিন্ন অ্যাড দেখা যায় ওয়েবসাইটের পাশে, যে আপনি বোনাস পেয়েছেন, স্পিন থাকে অনেক সময় যে স্পিনে ক্লিক করে না এত এত টাকা বোনাস পেয়েছেন। হ্যাঁ, এরকম বা বিকাশের অনেক সময় এরকম ফেক অনেক কিছু থাকে ওয়েবসাইটের মধ্যে, কিন্তু অ্যাড পাওয়া যায় এরকম, এগুলাকে বলা হয় অ্যাডওয়্যার। তো এইসবের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, যেটা বললাম ফিশিং, অথবা পেন ড্রাইভে কি থাকে, বিভিন্ন ফাইল টাইল থাকে, এইসব ফাইল গুলাতে অনেক সময় আমরা কি পাঠাই, ক্র্যাক সফটওয়্যার ইউজ করে থাকি, যারা তারা ক্র্যাক সফটওয়্যার মানে লেনদেন করে, হ্যাঁ ট্রান্সফার করে এই এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে। তখন কি হয়, এই সবের জন্য আমার যে টার্গেটটা আছে, সিস্টেমটা যে ল্যাপটপ, এই ল্যাপটপে যখন এগুলো ইউজ করতেছি, তখন আমার ল্যাপটপটা কিন্তু ইনফেক্টেড হয়ে গেল। তখন আমি তো একটা পার্সন, মানে আমার থেকে, ধরেন আমি অফিসে ইউজ করি, আমার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, মানে সুপার অ্যাডমিন টাইপের, আমি সবকিছু হ্যান্ডেল করি। তো আমার ল্যাপটপ ফার্স্টে অ্যাটাকটা করলো, তাহলে কি আমি সার্ভারও দেখি। তখন আমার থেকে মাল্টিপল পিসি থেকে বিভিন্ন সার্ভারে এরা প্রবেশ করবে ব্যবহার করে। আর আমাদের সকল ইনফরমেশন, বড় বড় অর্গানাইজেশন ইনফরমেশন গুলো কিন্তু সার্ভারে কিন্তু স্টোরেজ অবস্থা থাকে। ব্যাংক বা এইসব জিনিসগুলো, ব্যাংকের ক্ষেত্রে হোক, ব্যাংকের ইনফরমেশন গুলো, বা যারা বিভিন্ন ফাইল টাইল নিয়ে কাজ করে, গুরুত্বপূর্ণ গভর্নমেন্টের কিছু নথি থাকে, ফাইল থাকে, এইসব ফাইলগুলো কিন্তু সার্ভারে কিন্তু স্টোরেজ অবস্থা থাকে। তখন এইসব ম্যালওয়্যার গুলোর মাধ্যমে এফেক্টেড হওয়াতে, তখন কিন্তু প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ব্যাকডোর ক্রিয়েট হয়ে গেছে, তারা এক্সেস নিয়ে যাবে, কিন্তু এইসব ইনফরমেশন গুলো কিন্তু চুরি করে নিয়ে যাবে। তারা তখন কিন্তু বিভিন্ন টাকার বিনিময়ে আপনার কাছে যদি টাকা না দেন, তারা কিন্তু তখন একটা ডার্ক ওয়েব মনিটরিং ব্যাপারে, ডার্ক ওয়েব এর নাম শুনেছি, ডার্ক ওয়েবে তারা এইসব জিনিসগুলো সেল করে দেয়। বিভিন্ন ফাইল বলেন বা এনআইডি বলেন বা ব্যাংক কার্ড বলেন, এগুলো কিন্তু ডার্ক ওয়েবে সেল করে দেয়। তখন কি হয়,
তখন কিন্তু আমরা একটা কোনো উপায় খুঁজে পাই না যে এখন কি করতে হবে। হয় আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিলে দেন আমাদের এইসব জিনিস ফেরত পাবো, কিন্তু কত টাকা আমরা দিতে পারবো? কিন্তু তারা তো কম সংখ্যক টাকার জন্য এইসব জিনিসগুলো চুরি করে না, তারা হলো লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের জন্য এইসব কাজগুলো করে থাকে। তো এটাই হলো একটা সাইকেল। তো এই সাইকেলটা আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে সাইবার অ্যাটাকটা হয়ে থাকে। এখন আসি, বাংলাদেশের অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ইনসিডেন্ট হলো ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংক, যেটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এবং ফিশিং এর মাধ্যমে অ্যাটাকটা হয়েছিল। একটু আগে আপনাদেরকে বললাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং অ্যাটাক। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এটা টার্গেট করেছিল 10 ইয়ার। যারা হ্যাক করেছে তাদের টার্গেট 10 বছর ধরে তারা মনিটর করছে। হুম। 10 বছর ধরে মনিটর করার পরে আহ মনে করেন ম্যানিপুলেট করার চেষ্টা করছে এক সময় বিভিন্ন এমপ্লয়ির মাধ্যমে। ওই বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ির দ্বারাই কিন্তু এই জিনিসটা হয়েছে। কিভাবে? তারা ধরেন আহ একটা এমপ্লয়ি ল্যাপটপ ওপেন করলো, সেই এমপ্লয়িকে ম্যানিপুলেট করার চেষ্টা। তো ইনসিডেন্টটা হয়েছে 2016 সালের ফেব্রুয়ারিতে, আপনার একটা হলিডেতে, যখন ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকে নর্মালি। তখন বাংলাদেশ ব্যাংকের ইনসিডেন্টটা যখন হয়, টোটাল 35টা আপনার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। হ্যাঁ। তার মধ্যে ট্রানজেকশনের ইটা, তার মধ্যে আপনার 5টা কিন্তু সাকসেসফুল হয়েছে আর 30টা ব্লক হয়ে গেছে। এই 5টার মধ্যে আপনার $20 মিলিয়ন চলে যায় হলো শ্রীলঙ্কাতে, আর 81 মিলিয়ন যে ডলারটা হয়ে যায় কোথায়? আপনার ফিলিপাইনে। টোটাল দাঁড়ায় হলো $101 মিলিয়ন। তো 30টা ট্রানজাকশনের ভ্যালুটা কত ছিল? 30টা, ওই যে 30টা যে ব্লক হয়েছে, 30টা ট্রানজাকশনের ভ্যালু ছিল $850 মিলিয়ন। এখন যে ধরনের ভাইরাসটা ইউজ করা হয়েছে সেটা হলো, নাম হলো ডিড্রে। এই ডিড্রিক ভাইরাসটা কি করে? সাধারণত ব্যাংকের যে ক্রিডেন্সিয়াল গুলো আছে এগুলো চুরি করে নিয়ে যায় এইসব ভাইরাস। এইসব ভাইরাস কিন্তু নর্মাল ফাইলের মধ্যে থাকে, পিডিএফ বলেন বা আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করে থাকি, এইসব এর মাধ্যমেই এইসব ইনক্লুডের অবস্থা থাকে। তো ফরেনসিক ইনভেস্টিগেশনের জন্য কাকে দেওয়া হয়েছিল? ফায়ারআই এবং আরো অনেক সংস্থান আছে, যে ফিলিপাইনের এবং ইউএস এর কিছু আছে, এরা সবাই মিলে এবং বাংলাদেশ গভর্নমেন্ট সহ এটা ফরেনসিক ইনভেস্টিগেশন করেছে। তো টাকাগুলো কিছুটা ব্যাক পাওয়া গেছে, আরো কিছু বাকি আছে অন দা প্রসেস। তো এটা হলো বাংলাদেশ ব্যাংকের 2016 সালের ঘটনা। বেশ কয়েক মাস আগে আপনাদের এটা, যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে একটু ধারণা রাখেন বা মানে বিভিন্ন নিউজ গুলো শুনে থাকেন, তখন তারা জানতে পারবেন যে প্রথম আলো কিন্তু কয়েকদিন আগে তাদের একটা ফিশিং অ্যাটাক হয়েছিল মেলের মাধ্যমে। তো এটাও তারা সলভ করেছে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা এক্সপ্লেনটা আমি করি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যেহেতু বললাম, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বড় বর্তমানে, মানে অনেক বেশি এই জিনিসটা জানা খুবই দরকার। তো এটা হলো হ্যাকিং এর পার্ট একটা। আপনাকে কি করবে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। ম্যানিপুলেট করার চেষ্টা করে কি করবে? আপনাকে ধরেন একটা মেল পাঠালো, এই মেলে আপনাকে বলা হলো আপনি এই ওয়েবসাইটে যান। হুম। এই ওয়েবসাইটে কি হুবহু দেখতে একটা ডুপ্লিকেট আরেকটা সফটওয়্যারের মতো। হ্যাঁ, আরেকটা সফটওয়্যারের মতো দেখতে বা আরেকটা সাইটের মতো দেখতে, কিন্তু এটা এক্সাক্ট সাইট নয়। তখন আপনাকে ওই ট্রাস্টটা যখন চলে আসবে, তখন আপনি কিন্তু ওইখানে ক্লিক করতে বাধ্য হবেন এবং ওই সাইটে চলে গেলেন। ওখানে বলা হলো, ধরেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা ফেসবুকের মতো একটা ক্লোন, ফেসবুকের মতো একটা ক্লোন আপনাকে সাইটে নিয়ে গেলো। এখানে আপনাকে বলা হলো লগ ইন করার জন্য, তাহলে আপনি ওই জিনিসটা দেখতে পারবেন। এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে, অথবা আপনাকে টাকা দেওয়া হলো, এত আপনি এত টাকা বোনাস পেয়েছেন, এটা জানার জন্য আপনি জিমেলের আইডি পাস দিয়ে আপনাকে ঢুকতে হবে আর কি। তখন আপনি ওই আইডি পাস দিয়ে যখন ঢুকলেন ওই লিঙ্কের মাধ্যমে, ওই আইডি পাস, ওই ক্রিডেন্সিয়ালটা কিন্তু তার কাছে চলে গেল। তখন এই ক্রিডেন্সিয়ালটা যখন তার কাছে চলে গেল, সাথে সাথে সে কি করলো? আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলবে। তারপরে ওই ধরেন আপনার মেলের মাধ্যমে এটা হলো, আপনার মেলের এক্সেস নেই, এই মেল রিলেটেড যত অ্যাকাউন্ট আছে সে ডে বাই ডে আস্তে আস্তে সবকিছু অ্যাক্সেস নিয়ে যাবে। অ্যাটাক ভেক্টর এন্ড রিস্ক ম্যানেজমেন্ট।
তো কমন কিছু অ্যাটাক ভেক্টর আছে কিভাবে মানে হয় সাধারণত ভেরিয়া মানে আপনার এটা জানার জন্য আহ কিসে মানে কোন কোন কিসের মাধ্যমে হয়, ইমেল, ওয়েব অ্যাপ্লিকেশন এবং কিছু আপনার আলাদা কিছু ডিভাইসের মাধ্যমে এগুলো আপনার অ্যাটাক গুলো হয়ে থাকে। যখন অ্যাটাক গুলো হয় তখন রিস্ক অ্যাসেসমেন্ট আমরা যদি যখন অ্যাটাক হয় তারপর একটা স্টেপ আমাদেরকে নিতে হয়। তো এই স্টেপটার নাম হলো রিস্ক অ্যাসেসমেন্ট। এটা কি করে? এটা আইডেন্টিফাই করে ফার্স্ট আইডেন্টিফাই করে যে এই জিনিসটা সম্পর্কে ধারণা নেওয়া। এই যে ধারণা নিলাম, যে আগে ইনফরমেশন গ্যাদার করলাম, তারপরে এটাকে ইভালুয়েট করতে হয়। হ্যাঁ, টেকনিক্যাল প্রসেসে যেতে হয় এটাকে। দেন এটা প্রায়োরিটি বেস বা রিস্ক বেস অনুযায়ী সেটা থ্রেড গুলো সাজিয়ে সাজিয়ে এটাকে যখন মিটিগেশন স্ট্র্যাটেজিস পর্যায়ে যায় তখন টেকনিক্যালি এটা করতে হয়, আমাদেরকে মিটিগেট করতে হয় যেটা কিভাবে ফিক্স করার জন্য আর কি। তো এখন যদি কোনো অর্গানাইজেশনের যদি ক্ষেত্রে হয় সেখানে আমরা ফার্স্টে তখন মিটিগেশনের পর্যায়ে এটার জন্য এটা তো ফিক্স করি। পরে আমরা কি করি? পরে আমরা অর্গানাইজেশনকে সাজেস্ট করি যে ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস এইসব জিনিসগুলো যাতে সফটওয়্যার যেসব যারা ইউজ করতেছে সফটওয়্যার যাতে ক্র্যাক না হয়, রেগুলার যাতে আপডেটেড হয়, এই জিনিসগুলো ফলো করে থাকি। এন্ড ইথিক্যাল হ্যাকিংটা আসলে হ্যাকিং এক জিনিস, ইথিক্যাল হ্যাকিং আর ইথিক্যালি হ্যাকিং হলো আপনি লিগালি কোনো অর্গানাইজেশনের হয়ে যখন হ্যাকিং এর কাজটাই করবেন, কিন্তু কোনো একটা অর্গানাইজেশনের হয়ে করবেন। একটা ধরেন আপনি উইদাউট পারমিশন যদি একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি চেক করতে যান, আইডেন্টিফাই করতে যান, সেটা কিন্তু ইলিগাল হবে। কিন্তু আপনাকে যদি পারমিশন দেওয়া হয় যে আপনি এই জিনিসটা চেক করেন, একটু চেক করে আমাদেরকে জানান, তাহলে এটা ইথিক্যালি হয়ে গেল। এই সেম জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো এতে কি হয়, বেনিফিটটা হয় কেন? তো বেনিফিটটা হলো আপনার অর্গানাইজেশনের যে একটা বিশ্বাস আছে। একটু ওয়েট একটু। সরি। তো বিশ্বাস, আপনাকে অর্গানাইজেশনের উপর একটা বিশ্বাস তৈরি হবে এবং ক্লায়েন্টের সাথে আপনি যখন ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল করবেন, ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে কাজ করবে, তখন একটা তার পারমিশন নিয়ে তখন এটা একটা বিশ্বাস তৈরি হবে। এই যে বিশ্বাসের মাধ্যমে যে আপনি যে এই কাজগুলো করতেছেন, এটাই হলো ইথিক্যাল হ্যাকিং। হ্যাকার এখন যারা হ্যাকিং এ থাকে আর কি, মানে হ্যাকার এবং ইথিক্যাল হ্যাকার, এই পার্থক্যটা তো আমি বললাম। তো টাইপস অফ হ্যাকার, হ্যাকাররা মানে কিরকম ধরনের, কয়েক ধরনের হ্যাকার থাকে। ফার্স্ট আমি যদি বলি হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার কারা? যারা ইথিক্যাল হ্যাকার তাদেরকে বলা হয় হোয়াইট হ্যাট। আপনি যদি কোনো অর্গানাইজেশনের হয়ে এই কাজগুলো করবেন এবং আম, ধরেন আপনাকে একটা ধরনের ভার্বিলিটি চেক করতে বললো, হ্যাঁ, আর এই অর্গানাইজেশনের পারমিশন দিয়ে দিল, হুম, যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, তো টাকার জন্য আমি যা ইচ্ছা তাই করি। তো এটা হয়ে যাবে হলো ব্ল্যাক হ্যাট। যখন কেউ যদি মনে করেন আমার কাছে আসে যে সাহায্য চাওয়ার জন্য, তখন আমি টাকা দাবি করবো আর কি। তখন আমি হয়ে যাবো কিন্তু ব্ল্যাক হ্যাট। আর গ্রে হ্যাটটা কি? গ্রে হ্যাটটা হলো আপনার কোন ধরেন অর্গানাইজেশন পারমিশন দেয় নাই কিন্তু টাকার জন্য না, অর্গানাইজেশনকে অ্যালার্ট করলো। ধরেন আমি একটা নিজের মতো করে একটা ভার্বাটিস বের করলাম, বের করে অর্গানাইজেশনকে জানালাম যে তোমার এই জায়গায় প্রবলেম আছে, তুমি এই জিনিসটা সলভ করো। হ্যাঁ, তখন অর্গানাইজেশন, অনেক অর্গানাইজেশন আছে, খুশি হয়ে তাকে কিছু টাকা অফার করে যে থ্যাংক ইউ যে তোমাকে বের করার জন্য, এইসব জিনিস বের করার জন্য। তো এটা হয়ে যায় হলো গ্রে হ্যাট। ওকে, সাইবার সিকিউরিটির কিছু কোর অবজেক্টিভ আছে।
হ্যাঁ, একটা কোর অবজেক্টিভ হলো সিআইএ ট্রায়াড। সিআইএ ট্রায়াড এটা হলো সাইবার সিকিউরিটি, বলা যায় আপনাকে এই জিনিসটা ফলো করে সাইবার সিকিউরিটিতে আগাতে হবে, এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। সিআইএ মানে হলো সি মানে কনফিডেন্সিয়ালিটি। হুম। কনফিডেন্সিয়ালিটি মানে কি? কনফিডেন্সিয়াল থাকবে কোনো ডাটা। ধরেন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করেন, অর্গানাইজেশনের ডাটাগুলো আপনার হাতে হ্যান্ড ওভার করা আছে। এই ডাটাগুলোর একমাত্র অথরাইজ পার্সন কিন্তু আপনি, এবং সেটার এনক্রিপ্টেড এবং এক্সেস কন্ট্রোলটা কিন্তু আপনার কাছে। আপনি ছাড়া এই ডাটা কেউ ধরতে পারবে না। এটাই হলো কনফিডেন্সিয়ালিটি। এই যে ডাটাটা, এটা হলো কনফিডেন্সিয়াল ডাটা। এই ডাটাগুলো আপনার পারমিশন ছাড়া কেউ ধরতে পারবে না। এই জিনিসটা ফলো করতে হবে। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি হলো আপনার এই যে ডাটাটা দেওয়া হলো, এই ডাটাটা অ্যাকুরেট কিনা, হ্যাঁ, বা চেঞ্জ হয়েছে কিনা। এই অ্যাকুরেট বা চেঞ্জ হয়েছে কিনা এটাই হলো ইন্টিগ্রিটি। আর এটা যে চেক করে সাধারণত, মানে এই ডাটাটা চেক, মানে চেঞ্জ হয়েছে কিনা। ধরেন আমি একটা পিডিএফ বানাইছি, এই পিডিএফ এর একটা হ্যাশ ভ্যালু আছে, একটা আইডিয়া আছে। যখন এই পিডিএফটা ট্রান্সফার হয়ে গিয়ে আরেকজনের কাছে গিয়ে পৌঁছায়, সে যদি চেঞ্জ করে ফেলে, তখন কিন্তু তার হ্যাশটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন হ্যাশিং বা চেকসামের মাধ্যমে কিন্তু এই জিনিসটা বের করা সম্ভব হয় যে আমার এই পিডিএফ এর ডাটাগুলো চেঞ্জ হয়েছে কিনা বা অল্টার হয়েছে কিনা। এই জিনিসটা, এই টার্মটাই হলো ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। ধরেন আমার কাছে ডাটা আছে, আরেকজন এমপ্লয়ি হঠাৎ করে বললো যে মানে তার হলো ইমার্জেন্সি ভাবে একটা ডাটা প্রয়োজন। আমার কাছে ধরেন 10টা ডাটা আছে, তার মধ্যে একটা ডাটা তার প্রয়োজন, তার খুবই দরকার। উপর থেকে পারমিশন আসলো তাকে দেওয়া হোক এই ডাটাটা। তখন আমি কি করব? এই ডাটার অথরাইজেশনটা তাকে দিব যে না। হ্যালো? স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, কাইন্ডলি যদি একটু চেক দিতেন। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। তো এই ডাটাগুলো আপনার ঠিক মতো আপনার কাছে রাখবেন অবশ্যই, কিন্তু যখন যাকে দেওয়া হবে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে? এটা হলো রিয়েল টাইম মনিটর করতে হবে আপনাকে, এবং ব্যাকআপ রাখতে হবে সবসময় ডাটাগুলো। এবং রিয়েল টাইম মনিটর করতে হবে যে কে নিতেছে বা কার কাছে যাচ্ছে, কারা ইউজ করছে, এইসব জিনিসগুলো মনিটর করতে হবে। তো বেস্ট প্র্যাকটিসটা, সাইবার সিকিউরিটির জন্য বেস্ট প্র্যাকটিস গুলো কি? সাইবার সিকিউরিটির জন্য বেস্ট প্র্যাকটিস, এটা একটা একদমই ফান্ডামেন্টাল টাইপের বেস্ট প্র্যাকটিস। সেটা হলো আপনার, আমরা বিভিন্ন ধরনের ব্যাংকের ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট হোক বা সোশ্যাল মিডিয়া যারা প্ল্যাটফর্ম মানে আমরা ইউজ করে থাকি, আমরা খুবই, বা এই ইমেলের ক্ষেত্রে হয়ে থাকে, তো খুবই নর্মাল পাসওয়ার্ড আমরা দিই। হুম। নর্মাল পাসওয়ার্ড দিয়ে থাকি। এই পাসওয়ার্ড গুলো মানে ধরেন 4-5 অক্ষরে, কারো নাম হয়, কারো ডেট অফ বার্থ, মানে ইয়ার দেওয়া থাকে। মানে এইসব জিনিসগুলো পাসওয়ার্ডটা কি হয়, মানে আপনার কিন্তু এইসব পাসওয়ার্ড তৈরি হতে সেকেন্ডের সময় লাগবে না। সত্যি কথা বলতে সেকেন্ডের সময় লাগবে না। আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্রং পাসওয়ার্ডটা কিভাবে তৈরি করতে হয়। তো এই স্ট্রং পাসওয়ার্ডটা অবশ্যই ইউজ করতে হবে কি কমপ্লেক্স পাসওয়ার্ড। ধরেন 8 to 12 ক্যারেক্টারে, 8 থেকে 12টা লেটারে আপনার পাসওয়ার্ড করতে হবে। এখানে কি কি থাকবে? এখানে আপনার ক্যাপিটাল বা স্মল লেটারের, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার তো থাকবেই। পাশাপাশি আপনার স্পেশাল কিছু ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল আছে, $, হ্যাশ, এইসব জিনিসগুলো স্পেশাল ক্যারেক্টার বলা হয়। এইসব ক্যারেক্টার এবং নাম্বার 1 2 3 4, এগুলো সম্মিলিত ভাবে যখন আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তখন হয়ে যাবে সেটা কমপ্লেক্স পাসওয়ার্ড, যেটা হ্যাকাররা সহজে আপনার বের করতে পারবে না।
হ্যাকাররা সাধারণত কিভাবে পাসওয়ার্ডটা বের করে? হ্যাকাররা হলো আপনার দুই টাইপের অ্যাটাক করে পাসওয়ার্ড বের করে থাকে। একটা হলো ডিকশনারি অ্যাটাক, আর একটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক। এই ব্রুট ফোর্স এবং ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে ধরেন হ্যাকারের কাছে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে আপনার 1,000-এর বেশি ইউজার আইডি পাসওয়ার্ড লিস্টেড করা থাকে। হ্যাঁ, এই লিস্টেড করা থাকে, তখন ওই ওই ফাইলটা নিয়ে তখন যারা ব্রুট ফোর্স অ্যাটাক করে তখন কিন্তু, অথবা আপনার ডিকশনারি অ্যাটাক করে তখন কিন্তু আপনার যদি ইজি পাসওয়ার্ড দেওয়া থাকে তখন কিন্তু তারা এটা নিয়ে নেবে। ইজি পাসওয়ার্ড দেওয়া থাকলে এটা নিয়ে নেবে তারা। তো কমপ্লেক্স পাসওয়ার্ড থাকলে তারা সহজে এটা ধরতে পারবে না। সাথে কি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন? মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন হলো আপনার, ধরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, যাদের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন নাই, এনেবল করা নাই, তাহলে হ্যাকাররা কিন্তু সহজেই তাকে হ্যাক করে ফেলবে। কিন্তু ধরেন আপনার পাসওয়ার্ড চুরি হয়ে গেছে, সাপোজ আপনার পাসওয়ার্ড হ্যাকার নিয়ে গেল, কিন্তু আপনার কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আছে অন করা, হ্যাকার চাইলেও সেটা হ্যাক করতে পারবে না। কারণ ওই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের 6 ডিজিটের যে কোডটা থাকে, ওই কোডটা বা নাম্বার যে কোডটা থাকে, এই কোডটা কিন্তু আপনার হাতে। ওই কোডটা যতক্ষণ না পর্যন্ত হ্যাকারের হাতে পৌঁছাবে ততক্ষণ না পর্যন্ত হ্যাকার আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে নিতে পারবেন না। যদি আপনি শেয়ার করেন কারোর সাথে, তাহলে সেটা আপনার নিয়ে নেবে। এই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করে বলা হয় আপনার মানে এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি বলা হয়। আমরা তো ওয়ান টাইমে বা তো মোবাইলেও কিছু দেই, জিমেলেও কিছু রাখি। হ্যাঁ, কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এক্সট্রা একটা সিকিউরিটি প্র্যাকটিস এর মধ্যে পড়ে, যাতে কি আপনার আনঅথরাইজড ইউজার সহজে আপনার এইসব ইনফরমেশন বা সিস্টেমে গেইন করতে না পারে। আরেকটা আছে, সেটা হলো আপনার রেগুলার আপডেট করতে হবে। আপনার যে সব সফটওয়্যার গুলো ইউজ করে থাকি আমরা, সেই সব সফটওয়্যারে কিন্তু প্রতিটা ভার্সন চেঞ্জ হয়। ধরেন আজকে আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি মাইক্রোসফটের, সেই সফটওয়্যারের ভার্সন 1 এখন চলতেছে, 2 দিন পরে সেটা 2 হয়ে গেল। কিন্তু আমি মানে এটা কোনো করলাম না, কেয়ার করলাম না যে আচ্ছা ঠিক আছে পরে দিব না পরে দিব না, এরকম করতে 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 অনেক টাইম হয়ে গেল। তখন কি হবে, ওই সফটওয়্যারের ভিতরে যে ভালনারাবিলিটিস গুলো দেখা দেবে, ওটাকে কাজে লাগিয়ে কিন্তু একজন হ্যাকার চাইলে আপনার সিস্টেমটা হ্যাক করে ফেলতে পারবে। তো এই জিনিসটা জানার জন্য আপনার সিস্টেম এবং সফটওয়্যার সবকিছুই আপডেট রাখতে হবে, এবং কোনো ধরনের রুট হোল থাকা যাবে না, যাতে হ্যাকার কি করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে। ইউজার এডুকেশন। ইউজার এডুকেশন হলো আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে যারা চাকরি করি, কাজ করি, তখন আমরা টেকনিক্যাল পার্সন যারা, তারা তো অনেক সময় অ্যালার্ট থাকে, কিন্তু যারা নন টেক বা বিজনেস লাইনে অনেকে আছে, তারা এইসবের অনেক সময় খেয়াল থাকে না, তাদের মানে মাথার মধ্যে এইসব জিনিস থাকে না। তো এদেরকে ট্রেন আপ করা যাবে ওভারঅল। সোজা কথা, আপনার অর্গানাইজেশনের সবাইকে হোক এবং পার্সোনালি হোক, আপনাকে এই অ্যাওয়ারনেস সম্পর্কে জানতে হবে যে সাইবার সিকিউরিটির কিছু ট্রেনিং এবং ইন্ডিভিজুয়াল কিছু থ্রেট সম্পর্কে এটার ধারণা থাকতে হবে, যে কিভাবে কি করতে হবে, কিভাবে চললে আমার সাইবার অ্যাটাক হবে না, কি কি জিনিস মেনটেন করে চলতে হবে, মানে এই সব জিনিসগুলো নিয়ে কি ট্রেনিং করতে হবে। দেন ডাটা ব্যাকআপ, আমরা যেসব ডাটাগুলো নিয়ে কাজ করে থাকি, বা সফটওয়্যার হোক বা ইম্পর্টেন্ট কোনো ফাইল হোক, সেই সব সব ডাটাগুলো যাতে ব্যাকআপ হিসেবে থাকে। বিভিন্ন ধরনের ব্যাকআপ সলিউশনও আছে। তো এইসব ব্যাকআপ সলিউশন নিয়েও কাজ করা হয়, অটোমেটেড ব্যাকআপ। এবং সাধারণত হয় কি, আমরা যারা অর্গানাইজেশন অনেক যারা হচ্ছে যে কিছু টাকা পয়সা খরচ করতে চায় না, ধরেন ফ্রি, সবকিছু ফ্রি মানে চায়। সাইবার সিকিউরিটিতে একটা জিনিস মনে রাখবেন, সাইবার সিকিউরিটিতে ফ্রি বলতে কিছু নাই, যে আমি ফ্রি এই জিনিসটা চালাবো তার মানে আপনি ধরা। ফ্রিতেই ঝামেলা আছে। হ্যাঁ, ফ্রিতেই ঝামেলা আছে, এটা হলো আপনার ম্যাক্সিমাম সময় এগুলা ম্যালওয়্যার থাকে বা বিভিন্ন ভাইরাস টাইরাসে ভরা থাকে আর কি। তো ডাটা আমাদেরকে ব্যাকআপ করতে হবে। তো এটা সাধারণত কিছু ব্যাকআপ সলিউশন আছে, ব্যাকআপ সলিউশনের মাধ্যমে অটোমেটেড ভাবে ব্যাকআপ হয় ডাটাগুলো। একটা শিডিউল দেওয়া থাকে, ধরেন 9টা থেকে 5টা পর্যন্ত আমার ডিউটি, আমি আমার অফিসের যত ডাটা আছে সবগুলো ব্যাকআপ নেবো হলো রাত্রে 9টার সময়। ব্যাকআপ চলবে 2 ঘন্টা মতো, 2 থেকে 3 ঘন্টা মতো ব্যাকআপ চলবে প্রতিদিন। ঠিক আছে।
তো এটা একটা শিডিউল দিয়ে দিলাম, তখন আমার ওই সিস্টেমে ওই ওই সফটওয়্যারটা কি করবে, আমার অটোমেটিক্যালি 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত তারা ব্যাকআপ নিয়ে নেবে। তাতে কি হতেছে, আমার অর্গানাইজেশনে কাজ করতে কিন্তু হ্যাম্পার হচ্ছে না। আমার কিন্তু কাজ শেষে কিন্তু ওরা ব্যাকআপ নিয়ে নিতেছে সবকিছু ইম্পর্টেন্ট ফাইলগুলো। যদি ব্যাকআপ থাকে তাহলে আপনার কি হবে না, র্যানসমওয়্যার অ্যাটাক হবে না, বা ফিশিং এ অ্যাটাকের শিকার হবে না, কোনো মেলওয়্যারে আপনার অ্যাটাকের শিকার হবে না সহজে। ব্যাকআপ যদি থাকে, যদি শিকার হন আপনার কিন্তু ব্যাকআপ আছে। যদি ধরেন এইসব অ্যাটাকের শিকার হয়ে গেলেন, তাহলে আপনার এই ডাটাগুলো দরকার হবে, তখন আপনি কি টাকা দিয়ে ওটা আপনার, যদি টাকা না থাকে তখন কি করবেন, তখন আপনি এটা ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ ফাইলগুলো আপনার সাহায্য করবে। তো আমাদের যে সাইবার সিকিউরিটি যে কোর্সটা আছে, আপনারা সবাই জানেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং ফ্রম জিরো টু অ্যান্ড জব অ্যান্ড ফ্রিল্যান্স মাস্টারি কোর্স। এই কোর্সে আপনারা আসলে কি শিখতে পারবেন, আমি কিছু এখানে অনেক কিছু শিখতে পারবেন, কিছু বোল্ড ভাবে ফোকাস যেগুলো আছে ইম্পর্টেন্ট অনেক জিনিস, সেটা হলো টোটালি কালি লিনাক্স বেস ইথিক্যাল হ্যাকিং আপনারা শিখবেন। একটা লিনাক্সের মাধ্যমে এটা ল্যাব করা হবে, আপনাদের ল্যাবের ক্লাস হবে। তো কিভাবে কালি লিনাক্স সেট আপ করতে হবে আপনাদের, এটা আমি শিখিয়ে দিব, সমস্যা নেই। ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ওএসআইএনটি। ওএসআইএনটি হলো আপনার কোনো কিছুর ইনফরমেশন গ্যাদার করা। ধরেন আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আপনি আইপি জানতে চাচ্ছেন, ওই ওয়েবসাইটের আপনার খুঁটিনাটি সব জানতে চাচ্ছেন, মালিককে, সেটার ইমেল আইডি কি, কোন নাম্বার দিয়ে খোলা হয়েছে, মানে সবকিছু আপনি জানতে চাচ্ছেন। ইভেন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারের পার্সনটা কে হতে পারে, মানে এই সব কিছু আর কি। এটা হলো ওই সেন্টার, এটা এইগুলো যারা ইনফরমেশন গ্যাদার করে ওই সেন্টারের মাধ্যমে গ্যাদার করা হয়েছে। ওই ওয়েব অ্যাপ্লিকেশন চলতেছে বা কোনো নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মধ্যে কোন ধরনের ওপেন পোর্ট আছে কিনা, মানে এইগুলো ফাইন্ড আউট করার জন্য আর কি আপনার নেটওয়ার্কিং স্ক্যানিং শিখবেন। দেন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং। এইটা শিখে এবং ওয়েসাইনটি শিখে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং এ কি কি টাইপের হয়, এটা অনেকগুলো স্টেপ আছে, এটা আমি যখন এইসব নিয়ে ক্লাস হবে তখন প্রত্যেকটার আপনার ডিটেলস অনেক ভালো মতো বুঝতে পারবেন, এগুলো প্র্যাকটিক্যাল সহ ক্লাস হবে প্রত্যেকটা। হ্যাঁ, ভালোটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং এ অনেকগুলো টুলস আছে, নেসাস টুলস আছে, হ্যাঁ, ওয়াটসঅ্যাপ জ্যাপ প্রক্সি টুলস আছে, দেন বার্ড সুইট আছে। এইসব যে টুলস গুলো আছে, এইসব টুলস এর কাজ কিভাবে করে, কিভাবে করে আপনার এই ভালোটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিংটা কাজ করা হয়েছে, এটাও আপনারা এই কোর্সে শিখতে পারবেন। কিছু শখ, এই শখের কথাটা বলি। শখ হলো আমাদের সাইবার সিকিউরিটির হলো দুইটা পার্ট আছে। হ্যাঁ, একটা হলো রেড টিম আর একটা হলো ব্লু টিম। রেড টিমের কাজ কি কি? রেড টিমের কাজ হলো ওই যে বললাম ওই সাইন্টি, নেটওয়ার্ক স্ক্যানিং, পেনিট্রেশন টেস্টিং, হলো রেড টিমের কাজ। রেড টিমের কাজ হলো ইনফরমেশন গ্যাদার করা, হ্যাকিং এর যে কাজগুলো, এটা হলো রেড টিমের কাজ। এবং সব সিকিউরিটি অপারেশন সেন্টার যেটা বললাম, এটা কাজ হলো ব্লু টিম, ব্লু টিমের কাজ। অফেন্সিভ এবং ডিফেন্সিভ, ডিফেন্সিভের কাজটা হলো সব। সিকিউরিটি অপারেশন সেন্টারে কি হয়, ধরেন একটা অর্গানাইজেশনে আহ 200 জন ইউজার আছে, 200 জন ইউজারের আছে, প্লাস হলো আপনার সার্ভার আছে অনেকগুলো, 5টা সার্ভার আছে ধরলাম, তারপর ফায়ারওয়াল আছে, প্রত্যেকটাতে আপনার এন্ড পয়েন্ট সিকিউরিটি আছে। এইসব সিকিউরিটি গুলো করা আছে, এনেবল করা আছে ধরেন। এখন সবগুলোকে নিয়ে আমি একটা একটা প্ল্যাটফর্মে অনলি একটা এসে আমি সাজাবো, নিয়ে আসবো, প্রত্যেকটার অ্যালার্ট আমাকে দেখাবে। ধরেন সার্ভার থেকে কোনো অ্যাটাক আসলে আমাকে দেখাবে, ফায়ারওয়াল থেকে অ্যাটাক আসলে আমাকে দেখাবে, আমার ওয়েবসাইট থেকে কোনো অ্যাটাক আসলে আমাকে দেখাবে, আমার কোনো ল্যাপটপ বা এন্ড ইউজার থেকে যদি কোনো ধরনের অ্যাটাক আসে সেগুলো আমাকে দেখাবে। এই অ্যাটাকে মানে এই সব জিনিসটা নেওয়া হয় সব সিকিউরিটি অপারেশন সেন্টার। এখানে 24/7, 24/7 আপনার 24 ঘন্টা 7 দিনই মনিটর করতে হয়।
তো ছকে যারা কাজ করে মেনলি, ছকে যারা কাজ করে তাদেরকে আপনার রোস্টে বেশি ডিউটি হয়। আমি শখেও কাজ করেছি। তো রোস্টে বেশি ডিউটি হয়, তখন আপনার একটা বিশাল বড় মনিটরের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো আছে। কখনো ফায়ারওয়াল থেকে আসে, কখনো অ্যাপ্লিকেশন থেকে আসে, হুম, বিভিন্ন ধরনের, কখনো সার্ভার থেকে আসে। এই যে অ্যাটাক গুলো, এটাকে সাজিয়ে একটা রিপোর্ট করতে হয় যে এই অ্যাটাক গুলো আসতেছে। ছকের অনেকগুলো পার্ট আছে। ছক লেভেল 1, লেভেল 2, লেভেল 3, দেন ওই যে বললাম ইনসিডেন্ট রেসপন্স, ইনসিডেন্ট রেসপন্ডার। লেভেল 1 কি করে? ছকের লেভেল 1 হলো আপনাকে জাস্ট আইডেন্টিফাই করে যে কোথা থেকে কি অ্যাটাক গুলো আসছে, কোন আইপি থেকে কি অ্যাটাক। দেন এটা পাস করে হলো লেভেল 2 তে। লেভেল 2 তে এটা কি করবে? যাচাই বাছাই করবে যে এটা রিয়েল নাকি আসলে ফলস পজিটিভ নাকি আসলে সত্যি। তো এটা যাচাই বাছাই করার পরে কিছু কিছু ইন্টারমিডিয়েট লেভেলে বা বেসিক লেভেলে এটা লেভেল 2 ফিক্স করে দেয়। দেন যখন বেশি ক্রিটিক্যাল অবস্থা থাকে তখন লেভেল 3 তে পাস করে। লেভেল 3 থেকে ইনসিডেন্ট রেসপন্ডার যারা, তারা একদম ফাইনাল যায় না, তারা অ্যানালাইসিস করে এই জিনিসটা টোটালি ফিক্স করে। এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে যারা জুনিয়র আছে, মানে জুনিয়র ক্যারিয়ার করতে চায় জুনিয়র লেভেলে, তারা লেভেল 1 থেকে শুরু। দেন ধরেন আপনার একটা ইনফেক্টেড ফাইল বা একটা সফটওয়্যার ডাউনলোড করা আছে, এইটা কিভাবে, এটা ম্যালওয়্যার আছে কিনা এটা কিভাবে চেক করবেন? এটার জন্য ম্যালওয়্যার অ্যানালাইসিস এরও আপনি এখান থেকে এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন কিভাবে আপনি ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে পারবেন, যে এখান থেকে কি কি টাইপের ম্যালওয়্যার আছে। হ্যাঁ, এটা ফাইন্ড আউট করতে পারবেন এখান থেকে শিখে। দেন সিটিএফ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট আছে বা বিভিন্ন অর্গানাইজেশনের হলে সিটিএফ প্রোগ্রাম হয়, বিভিন্ন মানে বিভিন্ন কম্পিটিশন হয়। তো অনেক টাকার কম্পিটিশন হয়, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন আছে, সিটিএফ কম্পিটিশন। তো ক্যাপচার দ্য ফ্ল্যাগ আপনি কিভাবে শিখবেন? এটার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম আছে ক্যাপচার দ্য ফ্ল্যাগের। যেমন আপনারা মানে চাইলে দেখতে পারেন, মানে ফ্রিতে অনেক কিছুই আছে, যেমন ট্রাই হ্যাকমের কিছু ফ্রি আছে। হ্যাঁ, তারপর হ্যাক দ্য বক্স আছে, এরকম কিছু কিছু প্ল্যাটফর্ম আছে। পিকো সিটিএফ আছে, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনারা ক্যাপচার দ্য ফ্ল্যাগ শিখতে পারবেন। তো আমি দেখাবো এখানে কিভাবে ক্যাপচার দ্য ফ্ল্যাগে মানে হয়, মানে কোথা থেকে অংশগ্রহণ করে এবং কিভাবে শেখা যায়। এবং বাগ বাউন্টি করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বিভিন্ন সাইট আছে, এইসব সাইটে ওরা নিজের থেকে বিভিন্ন অর্গানাইজেশন অফার করে যে $200, $500, $1000, এমনকি আছে অনেক ডলার, প্রায় 10,000 $12,000-এরও ওরা কাজ আছে। এরকম বাগ বাউন্ডি করে এরকম ইনকাম করছে অনেকে আছে। যেমন নাসা বলেন, স্পেস এক্স বলেন, বা টুইটার বলেন, ফেসবুক বলেন, মেটা বলেন, এটা সব এই বাগ বাউন্ডি মানে এইসব সাইটে ওরা দিয়ে রাখে যে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারলে তোমাকে এত ডলার দেওয়া হবে। এটার নামটা হলো বাগ বাউন্টি। আর ফ্রিল্যান্স কি হবে? ফ্রিল্যান্সটা হলো আপনার আপওয়ার্ক এবং যে ফাইবার আছে বা freelancer.com আছে, এই তিনটা জায়গায় আপনি কিভাবে কি কি মানে করলে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন, শিখতে পারবেন। এটা অনেকগুলো টার্মস আছে ফ্রিল্যান্সিং। সাইবার সিকিউরিটি যে সব কিছু নিয়ে যে আপনি ফ্রিল্যান্স করতে পারবেন তা না। যেমন ভিএপিটি এর কথা বললাম, এই ভিএপিটি নিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্স করতে পারবেন। ওএসএনটি নিয়ে আপনি ফ্রিল্যান্স করতে পারবেন। হ্যাঁ, এরকম কিছু কিছু টার্ম আছে, এইসব টার্মস নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। ক্যারিয়ার রোডম্যাপেও আমি দিয়ে দিব। ক্যারিয়ার রোডম্যাপটা হলো আপনারা ক্যারিয়ারের শুরুতে কিভাবে কি করলে বেটার হবে আপনারা শিখতে পারবেন। তার আগে আমি একটু একটা জিনিস দেখাবো। স্যার, আপনার একটা কোশ্চেন এসেছিল চ্যাট বক্সে, একটু চ্যাট বক্সটা কাইন্ডলি চেক করবেন। সরি। আচ্ছা, দেখতে পাচ্ছেন ওয়েসাইনটি যেটা কথা বলছিলাম আপনাদেরকে, এখানে দেখেন ওয়েসাইনটি ফ্রেমওয়ার্ক দেখা যাচ্ছে তো না?
জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে ওয়েসেন্টির যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, আমরা যখন ইনফরমেশন গ্যাদার করি তখন এই ওয়েসেন্টির ফ্রেমওয়ার্কে দেখেন কোনো ইউজার নেম যদি বের করতে চাই, কারো ইউজার নেম সার্চ ইঞ্জিন বা বিভিন্ন স্পেসিফিক সাইট আছে, এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন সাইট গুলো দেখতে পারবেন। এগুলো হলো বিভিন্ন হলো হোয়াট মাই নেম, নেম চেক, ইউজার সার্চ ডট অর্গ, হোয়াট মাই নেম, এরকম বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন সাইট গুলো আছে, এটা নিয়ে যাবে। এটা একটু সুন্দর মতো ওয়েসেন্টি ফ্রেমওয়ার্ক এই কাজগুলা করে দিয়ে গেছে, যে আপনি এখান থেকে চাইলে তখন মানে অনেকে আছে যে মানে নলেজের মধ্যে থাকে না, কাজটা করতে পারে। দেন ইমেল অ্যাড্রেস বের করবে। ইমেল অ্যাড্রেস বের করার জন্য ইমেল সার্চ যদি যায়, ইমেল সার্চ করার জন্য আপনার এই যে টার্ম গুলো আছে, এটা প্রত্যেকটা আস্তে আস্তে স্টেপ বাই আপনারা কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইউজ করতে পারবেন। যেমন হান্টার, আর তারপরে আম, ধরেন ইমেল চেকার, এরকম অনেক কিছু আছে যে এই ইমেলটা ভ্যালিড কিনা। হ্যাঁ, এই মনে করেন আবার কিছু আছে যেমন ডোমেন নেম। এই ডোমেন নেমের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে ধরেন একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের আইপি বের করবেন, হ্যাঁ, বা হুইস রেকর্ড বের করবেন। এই হুইস রেকর্ডে কি থাকে, সাধারণত ইনফরমেশন ওই ডোমেনের বা ওই ওয়েবসাইটের ইনফরমেশন থাকে। রেজিস্টারটা কার নামে হয়েছে, কোন মেলে হয়েছে, কি নাম্বার হয়েছে, হ্যাঁ, কবে হয়েছে, হোস্টিং কোথায়, কিসে, সবকিছু ইনফরমেশন আপনারা বের করতে পারবেন। দেন আইপি ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে, আইপি ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা কিভাবে আইপি অ্যাড্রেস বের করতে পারবেন, পোর্ট ডিসকভার করতে পারবেন, বা পোর্ট ওপেন আছে কিনা সেইগুলো বের করতে পারবেন। এরকম স্টেপ বাই স্টেপ অনেকগুলো আহ মানে আছে আর কি। আরেকটা জিনিস আপনাকে পিপল সার্চ ইঞ্জিন, হ্যাঁ, কোনো পিপল সম্পর্কে জানার জন্য জেনারেল পিপল সার্চ ইঞ্জিনে আছে। জেনারেল পিপল সার্চ ইঞ্জিনে হলো ফ্যামিলি ট্রি আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো এখানে বের করতে পারবেন। তবে আমি কিছু কিছু যেটা হলো আপনার প্রিমিয়াম টাইপের কিছু টুলস আছে, এই টুলস এর মাধ্যমে কমিউনিটি এডিশন পাওয়া যায়। এই টুলস এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো মাল্টিকো। মাল্টিকোর ব্যবহার আপনাদেরকে শিখাবো যখন ওয়েবসাইট নিয়ে ক্লাস হবে তখন। আম, আমি মানে মাল্টিকোতে আমি এর আগে যখন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন হিসেবে কাজ করতাম তখন মাল্টিকোটা অনেক কাজে দিত। তো মাল্টিকো হলো আপনার ধরেন ক্রিপ্টোকারেন্সি, বাইরে যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ করে থাকে, অথবা ধরেন ফেসবুক কে ইউজ করতেছে, বা মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের ইউজার কে হতে পারে, হ্যাঁ, কোথায়, লোকেশনটা কোথায়, সবকিছু স্টেপ বাই স্টেপ ওরা কিন্তু শো করে। কমিউনিটি এডিশনে একটু লিমিটেড, বাট প্রিমিয়াম এডিশনে এটা হলো একদম ফুল ভাবে ওরা দেখায়। তো ওয়েসএনডি আপনারা ফ্রেমওয়ার্ক কিছু দেখতে পাচ্ছেন এখানে, যে কিভাবে ওয়েসএনডি করা যায়। এবং আমি আপনাদের ওয়েসএনডি যখন ক্লাস হবে তখন কিন্তু আরো ব্রিফলি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আইপি থেকে মানে একটা ডোমেন থেকে আপনার রিয়েল আইপি কিভাবে বের করা যায়। সাধারণত যখন আপনি ভিএপিটি করবেন, ভার্বিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং কাজ করবেন, তখন কিন্তু ওই আইপি ধরে বা ডোমেইন ধরে কিন্তু করতে হবে। কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হয়েছে, রাইট? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার মনে হয় একটু নেটওয়ার্কটা ড্রপ করেছেন, স্যার হচ্ছে ক্লাস থেকে বের হয়ে গিয়েছেন, কাইন্ডলি একটু একটা মিনিট সময় দিবেন। আর আপনারা আচ্ছা, যারা আছেন আমার কাছে কোনো স্পেশালি কোশ্চেন থাকলে আপনারা এই টাইমে করে নিতে পারেন। আর আপনাদের হচ্ছে চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক কিন্তু আমি প্রোভাইড করে রেখেছি। তো আপনারা যারা পরবর্তী ক্লাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন আমাদের ব্যাচটিতে, তো তারা একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, আগামীকাল আমাদের প্রতিনিধি নেক্সট প্রসিডিউরটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিবে। ওকে।
তো আমি বেসিক্যালি যেটা দেখালাম আর কি, ওয়েসেন্টি ফ্রেমওয়ার্কে আপনারা দেখছেন কি, মানে যেভাবে দেখালাম যে ওটা কি দেখছেন? কেউ একজন রেসপন্স করেন। আহ এটা জি কি জি কেউ দেখেছি দেখেছিলেন? আচ্ছা, ফাইন। যখন আমরা যখন ওয়েসেন্টির পার্টে আসবো, হ্যাঁ, তখন আমরা এটা নিয়ে একদম ব্রিফলি দেখবো কিভাবে আপনার ডোমেন থেকে একদম রিয়েল আইপি বের করা যায়, এবং যখন ভিএপিটি করা হয়, ভিএপিটি যখন করা হবে, ভার্নেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং। এই ভার্নেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিংটা কি? কোনো সিস্টেমের কোনো ধরনের ভার্নাবিলিটিস আছে কিনা সেটা চেক করা হলো ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট। এটা পরে দেন পেনিট্রেশন টেস্টিংটা কি? রিয়েল টাইম ম্যানুয়াল, এবং এটা হলো আপনার কি করতে হবে, ওই সিস্টেমের ভিতরে প্রবেশ করে কোনো ডাটাগুলো ইনফরমেশন বের করে নিয়ে আসা যায় কিনা, বা ক্রিডেন্সিয়াল গুলো নেওয়া আসা যায় কিনা, ওইটা মডিফাই করা যায় কিনা। এই যে কোড করে যে করতেছে, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যে সাজানো হয়েছে, আমি একটা কোড মানে নিজের বানানো একটা স্ক্রিপ্ট কি করলাম, দাঁড়া করালাম, সেটা কি ওখানে ইনজেক্ট করে দিলাম, এই ইনজেক্টটা করতে পারতেছি কিনা, সেই জিনিসটা কিন্তু পেনিট্রেশন টেস্ট। তো ভিএপিটি করে আপনার এই জিনিসটা মানে ওই সেন্টি হলো ভিএপিটির জন্য লাগে, ওই সেন্টিটা লাগে ভিএপিটির জন্য। তো এটা আপনারা শিখতে পারবেন। আর আমি একটা স্ট্রং পাসওয়ার্ড একটা বলছিলাম, যে একটা নর্মাল পাসওয়ার্ড এবং স্ট্রং পাসওয়ার্ডের যে একটা এটা আমি আপনাদেরকে দেখাবো। আহ, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ধরেন আপনি একজনের আপনার একটা অর্গানাইজেশনের ম্যাক্সিমাম আমি দেখছি, তো অনেক অর্গানাইজেশন আছে ইউজারের পাসওয়ার্ড কি থাকে, অ্যাডমিন অ্যাডমিন এরকম, রাইট? অথবা অ্যাডমিন 1 2 3 4 এরকম থাকে। এই যে পাসওয়ার্ড গুলো, এই পাসওয়ার্ড গুলো কিন্তু আপনার শুরু হতে মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে। এখন আপনি ধরেন এই জিনিসটাই আপনি একটু কঠিন ভাবে লেখেন। কিভাবে লিখবেন? এই দেখেন, এ অ্যাট দ্য রেট কমপ্লেক্স, আমি কিন্তু কমপ্লেক্সের কথা বলতেছি, তাই বলে যে আপনি এভাবে লিখবেন তা না, আমি একটা কমপ্লেক্স এবং ইজি পাসওয়ার্ডের মধ্যে একটা পার্থক্য করে বোঝাচ্ছি। তারপরে ডি দিতে পারেন, এটা বড় হাতের এম দিতে পারেন, আই এভাবে দিতে পারেন। একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যাট দ্য রেট, যেমন বিশ্ব সাইন, এটা এখন স্পেশাল ক্যারেক্টার। তারপরে এম, তারপরে দিলেন হ্যাশ, তারপরে আপনার 1 2 3 4 দিলেন, $সাইন দিলেন, পার্সেন্ট দিলেন। এই যে জিনিসগুলো এখানে কি আছে দেখেন, স্পেশাল ক্যারেক্টারও আছে, স্মল লেটারও আছে, ক্যাপিটাল লেটারও আছে, আবার আপনার নাম্বারও আছে। এই সব পাসওয়ার্ড কে বলা হয় আপনার হলো কমপ্লেক্স পাসওয়ার্ড। এখন কমপ্লেক্স পাসওয়ার্ডের আরেকটা নিয়ম আছে, কমপ্লেক্স পাসওয়ার্ডটা সেট করার জন্য আরেকটা নিয়ম আছে। ধরেন আপনি একটা সেন্টেন্স বানাবেন, সেন্টেন্সের প্রত্যেকটা প্রথম অক্ষরগুলো নিয়ে সেটাকে কাজে লাগিয়ে, ধরেন আপনারা ধরেন এস এর বদলে কিন্তু আপনারা $সাইন ইউজ করতে পারেন, এর বদলে আপনারা অ্যাট দ্য রেট ইউজ করতে পারেন, আই এর বদলে আপনারা এটা ইউজ করতে পারেন, তারপরে আর এর বদলে আপনারা ফোর ইউজ করতে পারেন, এরকম ফোর ইউজ করতে পারেন। হ্যাঁ, এরকম কিছু কিছু আপনারা নাম্বার এবং ইসের সাথে মিলাবেন আর কি, লেটারের সাথে মিলিয়ে এটা দেখবেন। আবার সেন্টেন্স সাজাতে পারেন, একটা 5 লাইনের 5টা ওয়ার্ডের একটা সেন্টেন্স বানালেন, 5টা ওয়ার্ডের সেন্টেন্স নিয়ে প্রথম 2 অক্ষর করে নিলেন, তাহলে কি 10টা অক্ষর হয়। 10টা অক্ষরে আপনারা সুন্দর মতো এটাকে একটা পাসওয়ার্ড বানাতে পারেন, উইথ নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে। তো বুঝতে পারছেন সবাই? জি ভাই। তো আমি আজকে এই পর্যন্তই আর কি, আমার মানে ক্লাস নেওয়া। তো আশা করি আপনাদের যে ক্লাসটা মেইন যখন ক্লাসটা শুরু হবে আর কি, আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, তো ওইখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করি একদম পুরো ফুল ল্যাব বেসড আপনারা শিখতে পারবেন। কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে ফিশিং থেকে আরম্ভ করে, আমি এটাও দেখাবো যে একজন হ্যাকার কিভাবে
গুগলের সাইট অথবা কোন একটা সাইট ক্লোন করে নিয়ে আসে আপনাদেরকে শো করে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। ইভেন ক্রিপ্টোগ্রাফিক টাইপের কিছু কাজ আছে, যেমন আপনার একটা আইডি আছে, এই পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডের হ্যাশটা বের করার জন্য অথবা হ্যাশ থেকে পাসওয়ার্ড বের করার জন্য এইসব জিনিসগুলো, যে টার্মগুলো আছে, এটাও শেখাবো আপনাদেরকে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়াও ভার্নালিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, নেটওয়ার্কের যে পার্ট আছে কিছু, হ্যাঁ, এইসব পার্ট এবং সকের কিভাবে কাজ করে, সকের কাজগুলো কি কি হয়, হ্যাঁ, এইসব কাজ নিয়ে আপনাদেরকে এই যে কোর্সটা আছে আপনারা জিরো থেকে একদম পর্যন্ত সবকিছু শিখতে পারবেন। ইভেন এটা শেষে আপনারা ক্যারিয়ারে কিভাবে ডিসাইড করবেন, ক্যারিয়ারের গোলটা কিভাবে হয়। সাধারণত আমি আপনাদেরকে একটু মনে করে দিই যে সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের এক একটা সেক্টর এক এক রকম। হ্যাঁ, সাইবার সিকিউরিটির ধরেন ডিজিটাল ফরেনসিকের কাজ, ডিজিটাল ফরেনসিকের কাজ টোটালি আলাদা। ডিজিটাল ফরেনসিক ডিভাইস বা এইসব নিয়ে ফরেনসিকের কাজ করে, বিভিন্ন ফাইল টাইল নিয়ে কাজ করে, এটা আফটার হ্যাকিং তখন ফরেনসিকের কাজটা হয়ে থাকে, তাদের জন্য তাদের প্ল্যাটফর্ম টোটালি আলাদা। আবার যারা সিকিউরিটি অপারেশন সেন্টারে কাজ করে 24/7, তারা হলো মনিটর, 24/7 মনিটর করে থাকে এবং সবকিছু এইসব ফিক্স করে থাকে, তাদের কাজটা আলাদা। আবার কোন অর্গানাইজেশনে ধরেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে আছে বা সাইবার সিকিউরিটি, আমার মতো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে আছে, তারা অনেক কিছুই দেখে। তারা হলো আপনার কি কোনো ধরনের অ্যাটাক হলে এই জিনিসটা মনিটর করে। আবার ধরেন ভিএপিটির কাজও করে থাকে। আবার কোনো জিনিস যদি ইমপ্লিমেন্ট করতে চায়, ফায়ারওয়াল বা এন্ডপয়েন্ট সিকিউরিটি বা কেউ কোনো জিনিস যদি ইমপ্লিমেন্ট করতে চায়, সেইটাও ইমপ্লিমেন্ট করে থাকে। ও বাচ্চাদের জন্য যা খাওয়া দাওয়া হবে আমরা জি, এই হ্যালো। ইমপ্লিমেন্টেশন এটা কি আপনার ব্লু টিমের কাজ? ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট হ্যাঁ, ফায়ারওয়াল ইমপ্লিমেন্টেশন কি? এন্ড ডিভাইস সিকিউরিটি, এটা কি ব্লু টিম করবে না রেড টিম? আপনি তো দুইটা টিমকে ডিফাইন করেছেন, একটা হচ্ছে হলো আপনার রেড টিম, ও একটা হচ্ছে হ্যাঁ, হলো ব্লু ওটা টিম। হলো ব্লু টিম করে, এটা রেড ব্লু টিম টিম করে। মেইনলি কিন্তু যারা হ্যাঁ হ্যাঁ, আমি বলি, যারা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মানে বিভিন্ন পজিশন থাকে, এরকম পজিশন থাকে, অ্যানালিস্ট বা তারা হলো, তাদের কি হয়, মিক্স আপ থাকে। তারা ব্লু টিমের কিছু কাজ করে, তারা রেড টিমের কিছু কাজ করে। এটা হলো অর্গানাইজেশনের উপর বেস করে সাধারণত কাজ করা হয়। কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে, ম্যাক্সিমাম হলো ব্লু টিম ফোকাস বেশি এবং পার্সিয়ালি আপনার রেড টিম ফোকাস। যারা ডেভেলপমেন্টের কাজ করে থাকে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো থাকে, তারা হলো ওই যে ভার্নালিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং এর কাজগুলো করে থাকে পার্সিয়ালি। ধন্যবাদ ভাই। এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যে কয়েকটা মানে ট্র্যাকের কথা বললেন, আপনার সাইবার সিকিউরিটি অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, আই মিন জি, পেনিট্রেশন টেস্টিং, তারপর হচ্ছে হলো আরো কয়েকটাই। এখন আমার কথা হচ্ছে যে এর মধ্যে সবচেয়ে হাই পেইড কোন সেক্টরটাকে আপনি আপনি মনে করেন আর কি? আচ্ছা। যদি আপনারা মনে করেন যে ফ্রিল্যান্সিং টাইপের কাজ, যে মানে এটা আসলে ডিপেন্ডস করে আপনাদের ফ্রিল্যান্সিং করে এক্সট্রা ইনকামের যে কাজটা, এটা আপনারা করতে চান কিনা। হ্যাঁ, যদি কোনো অর্গানাইজেশনের হয়ে কাজ করেন তাহলে আপনাকে সবকিছু জানতে হবে, এ টু জেড। আপনার সিকিউরিটি অপারেশন সেন্টারের ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, দেন আপনার ভিএপিটি সম্পর্কে জানতে হবে, বা ব্লু টিম এবং রেড টিমের যে অফেন্সিভ এবং ডিফেন্সিভের যে কাজগুলো, এটার সম্পর্কে কিন্তু আপনাকে টোটাল একটা ধারণা থাকতে হবে। কিন্তু আবার অনেকে আছে যে ধরেন শুধুমাত্র আমি শখে ক্যারিয়ার করবো, এরকম যদি থাকে, যে শখের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় আর কি। মানে বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডেই, এবং এটা সবচেয়ে বেশি হাই পেইড আর কি, ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পেইড থাকে শখ অ্যানালিস্টদের। তো যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই ভিএপিটির যে কাজটা, এটা আপনি অবশ্যই মানে ভালোভাবে শিখতে হবে। কারণ ক্লায়েন্ট অনেক সময় পাওয়া যায় যে আমাদের ছকের জন্য তো ভাইয়া সাধারণত আপনার পেইড টুলস ইউজ করা হয়, যে মনিটরিং হ্যাঁ, সিস্টেম যেগুলো রাইট ইউজ রাইট করে। রাইট, যারা বড় বড় অর্গানাইজেশন আছে স্টকের জন্য পেইড টুলস ইউজ করে থাকে, বিভিন্ন সিম সলিউশন আছে, ফায়ারওয়াল আছে, এন্ড পয়েন্ট সিকিউরিটি আছে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে। এইসব যে বড় বড় টুলস গুলো আছে, এই টুলস নিয়েই একটা শক এনভায়রনমেন্ট তৈরি করা হয়।
তাহলে সিএম সলিউশন যেটা, এটাকে আমরা বলতে পারি যে আপনার ওয়ান কাইন্ড অফ সক, রাইট? মানে না, ওয়ান কাইন্ড অফ শকের একটা পার্ট আপনি বলতে পারেন, শকের একটা পার্ট। সিম সলিউশনটা আসলে কি, শক পার্ট আসলে অফ কি, সিকিউরিটি অপারেশন। পার্ট অফ জি, হ্যাঁ, পার্ট অফ শক, পার্ট অফ শক। তো এখানে আপনার আহ সেটা হলো, ধরেন আমি সিমটা কি করি, সিম সলিউশনটা যখন আমি এস্টাবলিশ করি, এখানে কিন্তু আমার ফায়ারওয়াল হয়ে সিমে আসতেছে, এন্ড পয়েন্ট হয়ে সিম আসতেছে, রাইট? তো এই সিম সলিউশনটাকে মনিটর করতে হবে কিসে, ছকের মাধ্যমে। একটা প্রসেস আছে, ওই প্রসেসটা হলো আপনার জি। ছক করে দেয়। কিন্তু সিম তো ভাই মানে টু মাচ এক্সপেন্সিভ। আমি কয়েকটা ইসে দেখলাম যে এরা প্রচুর টাকা চার্জ করে ইয়ারলি হ্যাঁ, লাইসেন্স তবে নিতে। কিছু ওপেন সোর্স অর্থাৎ সিম আছে, ওরা ওয়াজু নামের একটা। হ্যাঁ, যদি আপনি ওপেন সোর্সের কথা বলেন, ওয়াজু সিম আছে, ওয়াজু সিম সলিউশন আছে। সেটা আপনি মানে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা ওপেন সোর্স। বা কিছু কি, আপনার প্লাগ ইন আছে, ওগুলো আপনার পেইড, কিন্তু ওপেন সোর্স হলো ওয়াজু পাওয়া যায়। স্প্লাঙ্কের হলো আপনার 14 দিনের ফ্রি ট্রায়াল হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এরকম কিছু কিছু আছে যে আপনার ফ্রি ট্রায়াল হিসাবে আপনার নেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম হলো আপনার পেইড। সবকিছুই পেইড, কিন্তু ওয়াজু বাদে, ওয়াজু হলো আপনার ওপেন সোর্স। আপনি নিশ্চয়ই ভাইয়া ওয়াজুটা কভার করবেন, রাইট? হ্যাঁ, ওয়াজুর কিছু জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শখটা হলো খুব ডিফারেন্ট। হ্যাঁ, তো এখানে আবার কিছু ওপেন সোর্সের মাধ্যমে আর কি দেখানোর চেষ্টা করা হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে আপনারা কিন্তু এখন চাইলে কোশ্চেন গুলো রাখতে পারেন। আর আপনাদের চ্যাট বক্সে কিন্তু আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়েছি, যারা আজকে আমাদের গেস্ট হিসেবে যুক্ত হয়েছেন। পরবর্তী ক্লাসগুলোতে যদি আপনারা কন্টিনিউ করতে চান আগামী 3 মাস আমাদের সঙ্গে, তাহলে একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে আপনি আমাদের অ্যাডমিশনটি কনফার্ম করে নিবেন, এবং আমাদের যে প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করবেন। সেগুলো আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে দিবেন আপনাদেরকে। তো যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে করেননি এখনো, একটু কষ্ট করে করে দিবেন, তাহলে আপনাদেরকে রিচ আউট করাও আমাদের জন্য ভালো হবে। কেননা আমাদের যেহেতু একটা ব্যাচে আমরা 15 জন রাখবো, তো সেক্ষেত্রে অলরেডি আমাদের 10টা সিট বুকিং, আমাদের আর 5টা সিট ফাঁকা আছে। তো 5টা সিটের আপনারা যত দ্রুত সম্ভব হবে বুকিংটা করে নেবেন। আপনি একটু নেক্সট তার একটা কোশ্চেনটা লাস্ট রাখবেন কোশ্চেন, আমাদের, সাবিত কার ভাই, কোশ্চেন থাকে। শুনতে পাচ্ছেন? জি, জি, বাংলাদেশে আপনার আমরা এই কোর্স কমপ্লিট করার পর, আফটার কমপ্লিশন আওয়ার কোর্স, বাংলাদেশের সেক্টর মানে ইন্ডাস্ট্রি গুলাতে কাজ করার সম্ভাবনা কতটুকু? মানে আসলে বাংলাদেশ কি এখনো রেডি ফর দ্য সিকিউরিটি মার্কেট? মানে আপনি কি মনে করেন? আপনি তো 6 বছর যাবত আছেন এই ফিল্ডে। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো, হ্যাঁ, সাবিত হ্যালো ভাই আপু, শুনতে ভাইয়া পাচ্ছেন? যে কোশ্চেনটা করলো। হ্যালো, হ্যালো আপু, ভাইয়া যে কোশ্চেনটা করলো, কোশ্চেনটা অ্যান্সার দেন। জি, জি, দিচ্ছি, একটু তো সময় দিবেন কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য। ও আচ্ছা, শিওর। সরি সরি, আমি আসলে আমার নেটওয়ার্কের প্রচুর প্রবলেমের কারণে অনেকের একটু মানে অ্যান্সার গুলো দেওয়া হচ্ছে না হয়তো বা। এখন করতে পারেন প্লিজ। আমি আজকে আজকে আপনার এন্টার ক্লাসেই আপনার বাফারিং ছিল। আপনার কথা আমরা কিছু শুনেছি, কিছু শুনিনি। তো যাই হোক, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে, আপনি তো মোটামুটি 6 বছর যাবত এই ট্র্যাকে আছেন। তো আমি জানতে চাচ্ছিলাম অন বিহাফ অফ অল, যে আসলে আমরা যদি এই কোর্সটা করি, আফটার কমপ্লিশন আওয়ার কোর্স, বাংলাদেশের অ্যাসপেক্টে, অর্থাৎ বাংলাদেশের যে আপনার কর্পোরেট ইন্ডাস্ট্রিগুলো আছে, প্লাস হচ্ছে যেই অর্গানাইজেশনগুলো আছে, ওইগুলাতে আমাদের অপরচুনিটি কিরকম? মানে আমরা আসলে মানে আমরা কতটুকুন আসলে ক্যারিয়ার বেনিফিটটা পাবো আর কি, যদি আমরা এই কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। ওকে, আমি আপনাকে কিছু আমি গ্রোথ ক্যারিয়ার গোলের কিছু কথা বলি।
সেটা হলো ফার্স্টে যদি আপনাদের লিনাক্স এবং নেটওয়ার্কিং সম্পর্কে যদি মানে ধারণা যথেষ্ট ভালো আছে, আই হোপ। তো এটা নিয়ে আপনারা যখন সাইবার সিকিউরিটি যখন একটা জানবেন, তখন কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে আপনাদের থাকে আর কি। তখন আপনারা যদি এখন ম্যাক্সিমাম বাংলাদেশে কিন্তু অনেক অর্গানাইজেশন আপনার ইন্টার্নশিপ হিসাবে ওরা চাচ্ছে। যেমন কয়েকদিন আগে এফএসএন আইটি সলিউশনের ওরা ইন্টার্ন নিল। তারপরে এরকম কয়েকটা অর্গানাইজেশন আছে ইন্টার্ন তারা নেয়, 6 মাসের ইন্টার্ন হয়, অনেক সময় প্রজেক্ট বেস বিভিন্ন প্রজেক্টের রিয়েল টাইম প্রজেক্ট আপনারা ওখান থেকে শিখতে পারবেন। ইন্টার্ন করার পর সেখানে আপনারা মনে করেন ওখানে তারা পার্মানেন্ট করে। অনেকে আছে যারা ভালো পারফরমেন্স দেখায়, তাদেরকে পার্মানেন্ট করে ফেলে ওইখানে, ওইসব অর্গানাইজেশনে। এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ইন্টার্ন বা জুনিয়র লেভেলে তারা শুরু করে। কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু জ্ঞান রাখতে হবে যে আপনার আসলে টেকনিক্যালি কতটা স্ট্রং আর কি সাইবার সিকিউরিটি সম্পর্কে। তো এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল মানে ই করতে হবে। আর যদি সার্টিফিকেশনের কথা আছে, কিছু সার্টিফিকেশন আছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, যেমন আমার কিছু সার্টিফাইড করা আছে। যেমন যদি সাইবার সিকিউরিটির অডিটর, যে জিআরসি নিয়ে আমি যে বললাম, একটা কিছু পার্ট দেখালাম যে জিআরসি, যারা অডিটর হিসাবে কাজ করে তাদের হলো যে আপনার ISO 27001 লিড অডিটর, লিড ইমপ্লিমেন্টর, এইসব সার্টিফিকেশন আছে, এগুলা করতে পারবেন। তারপরে আপনার হলো সিসাটা করতে পারবেন, সিআইএসএ সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি অডিটর, এটাও নিতে পারবেন, সিআইএসএম করতে পারবেন। হ্যাঁ। আর যারা মনে করেন আপনার যে পেনিট্রেশন টেস্টিং, ভিএপিটি বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার নর্মালি আপনারা এইসব লাইনে করবেন, তারা হলো আপনার সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, ওএসসিপি, এইসব কোর্স গুলো করতে পারবেন। দেন আপনারা যারা হলো ছকে আছেন, সার্টিফাইড ছক মানে ছক এনভায়রনমেন্টের জন্য সিকিউরিটি অপারেশন সেন্টার, এইসব জিনিসের জন্য একটা সার্টিফিকেশন আছে, সিএসএ নাম। হ্যাঁ, ইসি কাউন্সিলের থেকেই পাওয়া যায়। তো এরা করবেন, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে প্রিপেয়ার হতে হবে। যেমন আমি এইসব সার্টিফিকেশন করছি হলো আফটার 3 ইয়ার। আমার ক্যারিয়ার যখন আহ সাইবার সিকিউরিটিতে 3 বছর হয়েছে, তখন আমি যখন জ্ঞান নিয়েছি তখন আমি কিন্তু সার্টিফিকেশন করেছি। বুঝতে পারছেন? কারণ এখানে পরীক্ষা দিতে হয়, 4 ঘন্টা 5 ঘন্টা একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে আপনাকে টিকতে হবে। উইদাউট নলেজ আপনি পরীক্ষা দিয়ে পারবেন না। তো এক একটা ক্যারিয়ারে মানে অর্থাৎ এরকম, আপনি তবে বলতে যাচ্ছেন ফিউচার। ভাই, অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন আমরা মানে কোর্স কমপ্লিট করার পরে সিকিউরিটি রিলেটেড আমাদের 2-3 বছর এক্সপিরিয়েন্স থাকা লাগবে ফর সিটিং এনি এক্সামিনেশন, রাইট ভাই? হ্যাঁ, হ্যাঁ, এক্সামিনেশন, যদি আপনি এক্সামিনেশন মানে সার্টিফাইড হতে চান, তাহলে আপনাকে, এটা এক একজনের উপর ডিপেন্ড করে আপনার। এখন আপনি যদি মনে করেন যে না, আমি 2 বছরের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলবো, দেন আমি সার্টিফাইড হবো আর কি, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো আপনার নিজের মানে ইসের উপর আর কি। এখানে কিছু অ্যামাউন্ট আছে, সার্টিফিকেশনের জন্য তো অবশ্যই অ্যামাউন্ট আছে। যেমন আপনি যখন সিএ দিয়েছিলাম তখন এটা ই ছিল হলো 65,000, 65,000 টাকা এরকম। ওএসসিপির দাম এই প্রায় অলমোস্ট 2 লাখের 65,000 টাকা এটা কাছাকাছি। কোনটার জন্য ভাইয়া, সিএইচ অর হোয়াট? হ্যাঁ, সিএস তখন ছিল আর কি। তখন এখন আচ্ছা, একটু এখন কমেছে। এখন তো আচ্ছা আচ্ছা। এখন 45-এ বা 50 এরকম মনে হয়। খুব সম্ভবত আমি জানি না, অনলাইনে সবকিছু পেয়ে যাবেন আর কি। অনলাইনে লেখা আছে কত ডলার এরকম। আচ্ছা তো আচ্ছা। এই জিনিসগুলো আছে আছে প্রত্যেকটা কিছু একটা মানে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট বলা যায়। তো এটারও একটা প্রিপারেশন আছে যে আপনার মানে টাকা পয়সা ওভাবে রাখতে হবে, নিজের ইসের জন্য, ক্যারিয়ারের পিছনে ঢালার জন্য কিছু দিতে হবে আর কি। যেমন ওএসসিপি, ওএসসিপি হলো আপনার প্রায় 1.5 লাখ টাকার উপরে। হুম। সিসাটা হলো প্রায় 80,000। এরকম অনেক কিছু আছে, যে এরকম মানে এটার জন্য মানে নট অনলি যে মানে আপনার ওইরকম ক্যাপাবিলিটিও থাকতে হবে, ফাইন্যান্সিয়ালি ওরকম স্ট্রং আমার হয়ে মনে দেন হয় আপনি move করবেন। আমার মনে হয় সার্টিফিকেশন গুলো আপনি যদি আমাদেরকে একটু লিখে ই করে দিতেন, যে কোনটা কোন পারপাসে এবং কোনটা করলে মানে মানে অ্যাকর্ডিং টু আওয়ার ক্যারিয়ার রোডম্যাপ, যেটা আপনি লিখেছে আজকে স্লাইডে আপনি বলেছেন, অ্যাকর্ডিং টু ক্যারিয়ার রোডম্যাপ ইন সাইবার সিকিউরিটি ফিল্ড, আমার মনে হয় এই সার্টিফিকেশনগুলো যদি উল্লেখ করে দেন সবাই উপকৃত হবে আর কি ভাই।
হ্যাঁ, শিওর শিওর শিওর, আমি অবশ্যই এটা তো দেখাবোই। আম, একটা ডক ফাইলে করে পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জি অবশ্যই আমি মোস্তাফিজুর আপনাদেরকে। রহমান স্যার, আপনাদেরকে হচ্ছে ক্লাসে যে গ্রুপটা দেওয়া আছে ওখানে স্যার ইন ডিটেলসে এগুলো হচ্ছে লিখে দিবে, সমস্যা নেই। আর স্যার আপনার যদি আরো কোনো কিছু স্যার কাছে নেওয়ার থাকে আপনি সরাসরি হচ্ছে আগের মতোই যেভাবে আমাদের নেটওয়ার্কিং এর সময় আপনি নিয়েছেন বা বলেছেন ওভাবে আপনি গ্রুপে বললেও স্যার শেয়ার করে দিতে পারবে, সমস্যা নেই। জি, ঠিক আছে, আপনারা ধন্যবাদ। গ্রুপে যেহেতু আছেন, গ্রুপে একটু কোশ্চেন করলে সমস্যা নেই, আমি অবশ্যই জি জি আপনাদেরকে হেল্প করবো এই ব্যাপারে। গ্রুপে যেহেতু আছেন, আপনাদের কোশ্চেন গুলো করবেন, যখন যার প্রয়োজন মনে হয় যে আমার এই জিনিসটা জানার দরকার, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি, আপনারা অবশ্যই কোশ্চেন করবেন। জি, একটা সিলি কোশ্চেন করব, যদিও কোশ্চেনটা ভেরি সিলি, না সিলি বাট ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে জি অ্যাজ এ বিগিনার অফ সিকিউরিটি প্রফেশনাল, আমি জি পার্সোনালি আমি আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, জি more than 20 years of experience in system and network. বাট আমি দিস ইজ ওয়ান কাইন্ড অফ, ইউ ক্যান সে দ্যাট এটা নতুন আমার জন্য সিকিউরিটিটা, বাট আগে থেকে চিন্তা করতাম সিকিউরিটি নিয়ে, কিভাবে টাইটেন করা যায়, কিভাবে ফায়ারওয়াল দিয়ে প্রোটেক্ট করা যায় নেটওয়ার্ককে প্লাস সিস্টেমকে। হুম, হুম। মানে কোশ্চেনটা হচ্ছে যে আপনার অ্যাজ এ বিগিনার সিকিউরিটি প্রফেশনাল আমাদের বাংলাদেশে, আমি ফ্রিল্যান্সিং এর কথা বলতেছি না, দেয়ার ইজ আনলিমিটেড অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইড, বাট বাংলাদেশে আপনার স্যালারি রেঞ্জটা কিরকম হতে পারে অ্যাজ এ বিগিনার? একটু বলবেন কি? একটু টাকার অঙ্কে বললে সমস্যা নাই, আশা করি সবাই মোটিভেট হবে। আচ্ছা আচ্ছা, অ্যাজ এ বিগিনার বাংলাদেশের ধরেন, যদি আপনি ফার্স্ট ইন্টার্ন করতে হবে, এটা আপনার অনেক সময় পেইড হয়, আবার অনেক সময় নন পেইড হয়। কিন্তু আমি মনে করি আপনি যদি ক্যারিয়ারের যাত্রা শুরু করতে চান, সেটা হোক পেইড বা নন পেইড হোক, সেটা আপনার শুরু করে দেওয়া উচিত। ইভেন আমি আপনাকে একটু সাজেশন করি, মানে একটু বলি, আমার সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের স্যালারি রেঞ্জ আমি আপনাকে সরাসরি বলি, আমার 20,000 টাকা দিয়ে শুরু হয়েছিল আমার। আমি আপনাকে বলি, ঠিক আছে? এই 20,000 টাকা যখন আমি শুরু করি, তখন আমি টাকার দিকে আমি তাকাই না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি টাকার দিকে তাকাই না। আমি তখন মনে করতাম না না, আমার ক্যারিয়ারটা আমি সাইবার সিকিউরিটির দিকে আগাচ্ছি, ক্যারিয়ারটা করব। যখন আপনার সাইবার সিকিউরিটিতে 2 বছর প্লাস হয়ে যাবে, তখন কিন্তু স্যালারিটা আপনাকে রেডিকুলার ভাবে বাড়বে। শুধু নর্মালি কিন্তু বাড়বে না, কিন্তু আপনার রেডিকুলার ভাবে বাড়বে, অনেক ভাবে বাড়বে। এটা আপনি আম, মানে অ্যামাউন্টটা হিউজ। তবে মিড রেঞ্জের এখন বর্তমানে জুনিয়র লেভেলের সাইবার সিকিউরিটি হলো আপনার 30-35 হাজার এরকম স্যালারি সাধারণত দেয় যারা জুনিয়র লেভেল আছে। তো মিড লেভেলে যদি যান তাহলে সেটা 50,000 হয়ে যায়, 50-60 এরকম 50,000 এর মতো হয়ে যায় সিনিয়র মানে লেভেল পর্যন্ত, জুনিয়র থেকে সিনিয়র লেভেলে আর কি। তারপরে অ্যাভাব তো আছেই, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি দেখবেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট সার্কুলার দেয়। হুম, সার্কুলার দেয়, তারা হলো 3-4 বছরের এক্সপিরিয়েন্স চায়, 1,10,000 1,20,000 এরকম রেঞ্জ দিয়ে দেয়। আচ্ছা, কাজের মডেলটা কি রিমোট আপনার আর ফিজিক্যাল অন অন প্রেমিস, মানে রিমোট মডেলে কি কাজ করার কোনো স্কোপ? কাজ হলো অনসাইট, কিছু কিছু আছে যেমন মানে আপনার রিমোট, যেমন কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সফটওয়্যার বেস ডেভেলপমেন্ট কিছু কোম্পানি আছে, ওগুলা রিমোট থাকে, কিছু হাইব্রিড থাকে। যেমন ফিল্ড নেশন বা অপটিমাইজলি বলেন, বা অগমেডিক বাংলাদেশ বলেন, কিছু কিছু ক্ষেত্রে এইসব যে মাল্টিন্যাশনাল যারা বাইরের সাথে কাজ করে, হ্যাঁ, তাদের হলো হাইব্রিড টাইপের হয়, হাইব্রিড এবং রিমোট হয়ে থাকে। আর কিছু দেশি কোম্পানি আছে কিন্তু বাইরের কাজগুলো করে থাকে, এবং বাংলাদেশের যারা সাইবার সিকিউরিটি যেগুলো সব ফার্ম গুলো আছে, তারা কিন্তু আপনার অনসাইট। অর্থাৎ ওদের লোকেশনে যে কাজ করতে হবে, যদিও এরা আপনার বাইরের কাজ করতেছে, বাট ওদের হ্যাঁ, লোকেশনে যে কিন্তু আমাকে কাজ করতে হবে। লোকেশন লোকেশন গিয়ে কাজ করতে হয়। জি জি। সেটা আপনার নাইটেও হতে পারে, আবার ডেতেও হতে পারে। অনেক জায়গায় আছে যারা, যেমন আপনার মনে করেন ইউএসএ ইউকে বেস সব ক্লায়েন্ট হ্যান্ডেল করে, তাদের কিন্তু নাইট ডিউটিও হয়। আচ্ছা, আর কারো মানে কোনো কি কোশ্চেন নেই? শুধু কি একজন স্যারেরই শুধু কোশ্চেন আছে নাকি সবার ওনার কোশ্চেনই হয়ে যাচ্ছে? আচ্ছা, আরেকটা ওনার কোশ্চেন করবো। কোশ্চেনে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যালো। ঠিক আছে। এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কিন্তু করতে পারেন, সমস্যা নেই। হ্যালো। সরি, আমি
জি 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 বলেন আপনি। আমি এআই নিকট বলছিলাম, আমিও ইন্টারেস্টেড এই বিষয়ে। আমি আমার কোশ্চেন ছিল যে এখানে আমি কোর্সটা করলে কি আমি কতটা ক্যাপাবল হব? কতটুকু ক্যাপাবল হবেন? হ্যাঁ। আচ্ছা, এই কোর্সের মাধ্যমে আপনি যদি বেসিক থেকে একদম শুরু করবেন, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি একদম শিখতে পারবেন। হ্যাঁ, এটুকু গ্যারান্টি আছে। দেন আপনার ইনকামের পথও তো দেখানো হয়েছে, আপনি কিভাবে কি ইনকাম করতে পারবেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ইনকাম করার জন্য। তো হোপফুলি আপনি ভালো ক্যাপাবল হতে পারবেন। হ্যাঁ, এটা একটু এনশিওর করে ধরে রাখতে পারেন যে আপনার নলেজ যখন প্রপার ভাবে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু ক্যাপাবল হয়েছেন। তো হোপফুলি আপনি এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি এটা এই কোর্সের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবেন অ্যাডভান্স লেভেলে, যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করেন বা কোনো অর্গানাইজেশনে চাকরির সুযোগ পেতে পারবেন। আমার স্যার আরেকটা আপনাদের কোশ্চেন কি ছিল সব যেটা ডোমেনে আপনার কাজ করতে হবে? আমাদের কি সবগুলো ডোমেন নিয়ে কাজ করতে হবে, নাকি যে কোনো একটা ডোমেন নিয়ে কাজ করলে হবে? সবগুলো ডোমেইন বলতে না, সবগুলো ডোমেনের আপনার ধারণা থাকতে হবে। সাইবার সিকিউরিটি হলো সবগুলো ডোমেনের একটা ধারণা থাকতে হবে। কিছু কিছু ডোমেনে ধরেন আপনি যদি ছকে জানতে যেতে চান, হ্যাঁ, তাহলে আপনার ডিজিটাল ফরেনসিকের যা ধারণাগুলো, কিছু বেসিক টুলস এর ব্যবহারগুলো, এগুলো আপনার ধারণা থাকবে। বা আপনি ধরি যদি অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে চান, তাহলে আপনার ডিজিটাল ফরেনসিকের ওরকম না দিয়ে আপনার আম, কিছু কিছু জিনিস আর কি এরকম মানে জানা থাকলে হবে, বা ছকের রিলেটেড কিছু হালকা জিনিস আপনার জানলে ভালো হয়, এরকম আর কি। যে সব ডোমেইন যে জানতে হবে এমন না, তবে কিছু কিছু যেমন ইথিক্যাল হ্যাকিং এর যে পার্ট গুলো আছে, এটা হলো মেইন। যেমন কালিনাক বেস যে ল্যাব গুলো আছে, ভিএপিটির কাজটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানতে হবে, কারণ এটা সব জায়গায় আপনার মানে দরকার হয়। একজন সফটওয়্যার ক্ষেত্রেও এটা জানা দরকার হয়, একজন ফরেনসিক এক্সপার্টের ক্ষেত্রেও এটা জানা দরকার হয়, একজন নর্মাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও এটা জানা দরকার হয়। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আফটার কমপ্লিশন দ্য কোর্স আপনাদের এখান থেকে কি আমাদেরকে কোথাও রিকমেন্ড করা হবে? আই মিন আমি জব প্লেসমেন্টের কথা বলছিলাম আর কি। যদি হতো আচ্ছা আচ্ছা, এটা নিঃসন্দেহে একটা হ্যাঁ, মানে ভালো একটা উদ্যোগ। বুঝতে পারছি। না, অবশ্যই। আমি আমার আগেও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছিলাম, সেখানে একজন স্টুডেন্ট ছিল। সে অনেক ভালো মতো আর কি রেসপন্সিভ এবং সবকিছুই উনি অনেক পারফেক্টলি করতো। তো তাকে আমি মানে তার মানে যখনই মানে রেফারেন্স অনেক জায়গায় চাই আর কি, রেকমেন্ড করেছিলাম নাকি তাকে আর কি, ইন্টার্ন হিসেবে আর কি ঢুকিয়ে দিয়েছিলাম তো এক জায়গায়। আরেকজনকে আমি সাজেস্ট করেছিলাম যে আপনার জুনিয়র লেভেলের থেকে শুরু করার জন্য আর কি। তখন সে শখে ঢুকছিল। তো দুইজন স্টুডেন্ট আর কি এরকম আছে। তো এরকম থাকে, এরকম হয়, যেহেতু এরকম আমাদের যে নেটওয়ার্ক গুলো আছে, বিভিন্ন কমিউনিটি আছে, ওইসব কমিউনিটিতে জবের অনেক অফার টফার আছে। বিভিন্ন কখন কি সার্কুলার হয়, এরকম অফার টফার থাকে। যখন কেউ একটু টেকনিক্যালি অনেক এক্সপার্ট থাকে, একটু নলেজ থাকে, অনেক সাউন্ড থাকে, তখন তাদেরকে আমরা রেফার করি। জি ধন্যবাদ ভাইয়া। স্যার স্যার, প্রোগ্রামিংটা কতটুকু আপনার জানা থাকতে হবে? আপনার কোশ্চেনটা সরি, একটু আরেকবার করবেন। যে প্রোগ্রামিংটা আমাদেরকে কতটুকু জানতে হবে, ফুল জানতে হবে একদম প্রোগ্রামিং সম্পর্কে, নাকি বেসিক ধারণা না থাকলেই না হবে? না না না, প্রোগ্রামিং এটা একদমই ভুল যে সাইবার সিকিউরিটি জানতে হলে যে প্রোগ্রামিং এ এক্সপার্ট হতে হবে, এটা ভুল। তবে প্রোগ্রামিং কিছু নলেজ, যেমন আপনার যে প্রোগ্রামিং এ যেমন বিভিন্ন ফ্রেমওয়ার্ক যে আছে, রিয়াক্ট বা লারাভেল, এইসব যে যারা ডেভেলপমেন্টে কাজ করে, তাদের প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিস জানতে হবে। কিভাবে সিকিউর কোডিং প্র্যাকটিস করা যায় আর কি, সিকিউর ভাবে কোড করা যায়। সার্ভারের কিছু ইস্যু আছে, সিকিউর কোডের কিছু ইস্যু আছে। হুম, এইসব জিনিসগুলো সম্পর্কে একটু আপনার বেসিক, এত যে অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলে জানতে হবে তা না, এটা একদমই ভুল। তবে বেসিক জিনিস জানলে আপনি অনেক মানে আপনার জন্য লাভ হবে অনেক। স্যার, আপনার চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছিল, কালি লিনাক্সের সব টুলস কি দেখানো হবে? একটু কাইন্ডলি একটু রেসপন্স আচ্ছা, করবেন ওনার।
কালি লিনাক্সের সব টুলস কি দেখানো হবে? এটার অ্যান্সার হলো সব বলতে কালি লিনাক্সের অনেক টুলস আছে সেটা হলো আপনার ব্যবহার করার দরকার নাই। হ্যাঁ, যেগুলো প্রয়োজন, যেসব আপনার খুবই একান্ত প্রয়োজন, যেগুলো আসলে দরকার, সেগুলো সবই দেখানো হবে। স্যার উইন্ডোজ দিয়ে কাজ করলে হবে খালি লিনাক্স না ইউজ করে? উইন্ডোজে আপনি ভিএম ইউজ করে কালি লিনাক্স ইউজ করে নেবেন, ইজি। না, যেসব ল্যাপটপে, আমার ল্যাপটপে 4 জিবি র্যাম, তো কালি লিনাক্সটা যখন ইউজ করি তখন হ্যাং করে। ও আচ্ছা, উইন্ডোজের ক্ষেত্রে একটু টাফ। কারণ কি, যেসব ওপেন সোর্স যেগুলো টুলস আছে এবং বাই বিল্ড আপনার লিনাক্সে কিছু কালি লিনাক্সে কিছু টুলস আছে বাই ডিফল্ট, যেটা উইন্ডোজের ক্ষেত্রে আপনি ওইভাবে যদি 4 জিবি র্যাম, তাহলে আপনি উইন্ডোজেও তো ওইভাবে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আপনি দেখেন আপনার ল্যাপটপটা কোনোভাবে এটা একটু বাড়ানো যায় কিনা র্যামটা। আপনাকে সাজেস্ট করবো, যদি শিখতে চান তাহলে একটু র্যামটা যদি বাড়িয়ে নেন আপনার জন্য বেস্ট হবে আর কি। কারণ তাহলে র্যাম বাড়ালে কি হবে? আপনার আমি বলি, সাইবার সিকিউরিটির ম্যাক্সিমামই হলো কালি লিনাক্স বেস, একদমই লিনাক্স বেস। সত্যি কথা বলতে আপনার উইন্ডোজের আম, মানে জিনিসটা কিছু কিছু টুলস এর ব্যবহার হয়তো বা উইন্ডোজের ইনস্টল করে আপনি জানতে পারবেন। তাহলে এখন আমাকে শুধু র্যাম 4 জিবি বাড়ালে enough? মানে 4 জিবি বলতে 8 জিবি করলে enough? আমি কালি লিনাক্স ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। আপনার এই কত মানে এসএসডি লাগানো তো নাকি এইচডিডি? আমার পিসিতে, মানে বুঝলাম না। আপনার পিসটা কি এসএসডি লাগানো নাকি হার্ড ডিস্ক, মানে হার্ড ড্রাইভ আর কি? এসএসডি। এসএসডি কত জিবি? ওটা তো অ্যামাউন্টে গেলে একটু ওয়েট করেন। স্যার আপনার আরেকটা কোশ্চেন ছিল যে কালি লিনাক্স সেটআপের পর কি টুলস ইউজ করা হবে। আচ্ছা, কালি লিনাক্সে কি কি টুলস ইউজ করা হবে? কালি সেটআপের পর কি টুলস ইউজ করা হবে? আচ্ছা, কালি লিনাক্সের কিছু বাই ডিফল্ট টুলস থাকে এইসব জিনিস। আর কিছু কমান্ড দিয়ে কিছু টুলস আবার ইনস্টল করা লাগে, যেমন সেটা হলো গিটহাবের বিভিন্ন রিপোজিটরিতে আপনার ওপেন সোর্স অনেকগুলো টুলস পাওয়া যায়। ওপেন সোর্স ম্যাক্সিমাম কিন্তু ওপেন সোর্সের কিন্তু এখানে গেলাম। কারণ এখানে কিন্তু আপনার একটা মাত্র টুলস এর ব্যবহার না, এখানে অনেকগুলো টুলস এর ব্যবহার আছে, 50-60টার মতো এরকম টুলস আছে, যেগুলো আপনার মনে রাখতে হবে যে এই টুলস এর মাধ্যমে আপনার কাজগুলো। যেমন ওয়েসেন্টের ক্ষেত্রে ডিরবাস্টার আছে, তারপরে আপনার আরো কিছু আছে, যেমন স্নাইপার আছে, এরকম অনেকগুলো টুলস আছে কালি লিনাক্স ইউজ করে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, হুইচ রেকর্ড বের করা যায় কিভাবে, এই সব কিছুই মানে পাওয়া যায়। এন ম্যাপ আছে কালি লিনাক্সে, আপনি এন ম্যাপের মাধ্যমে পোর্ট স্ক্যান করতে পারবেন। আপনারা যে কোশ্চেন গুলো করেছেন আশা করি উত্তর পেয়েছেন। এরপর যদি আপনাদের আর কিছু জানার থেকে থাকে কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আর যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে আজকে আমরা ক্লাসটি এখানে সমাপ্ত করব। এবং আপনাদের চ্যাট বক্সে আবারও বলছি একটি রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে। যারা পরবর্তী থেকে আমাদের 10 তারিখের ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন, তো তারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করে নেবেন। আমাদের পরবর্তী ক্লাস কবে? স্যার আপনাদের নেক্সট ক্লাস ডেডলাইন যেভাবে দেওয়া আছে ওভাবেই ক্লাস হবে। আমরা গ্রুপে আপনাদেরকে ইনফর্ম করে দিব 10 তারিখ ক্লাস হবে। ঠিক আছে। স্যার আমাদেরকে এই সবগুলো ক্লাসের টুল ইউজ কিভাবে করতে হবে তাই শিখাবেন? আর কিছু কিছু ক্ষেত্রে তো প্রোগ্রামিং করেও মানে কাজ করে, মানে ম্যানুয়ালিও কাজ করে, ওগুলো কি শিখাবেন? জি জি, টুলস এর ব্যবহার এবং ম্যানুয়ালি কিভাবে কাজ করে সবই শেখানো হবে। এখানে ক্লাসের যেসব মডিউল গুলো আছে এই মডিউল অনুযায়ী প্রত্যেকটার আপনার আহ, যেসব ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাস হবে সবগুলোতে তখন আপনার শেখানো হবে আর। স্যার টুল ইউজ করে যে কাজ করি ওটাকে কি অটোমেশন বলে? হ্যাঁ, অটোমেশন বলে। সেখান থেকে আপনার ইনফরমেশন নিজে থেকে কালেক্ট করে নিতে হবে।
আরো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা শেষ করতে পারি। স্যার ম্যানুয়ালি এটা কিরকম, এটা কি বোঝায় ম্যানুয়ালি সিস্টেমটা? আমি আপনাকে একটু মানে সহজভাবে বলি। এটা হলো, ধরেন আপনি একটা টুলস ব্যবহার করলেন। ধরেন টুলসটা হলো, টুলসের মাধ্যমে আপনি ভিপিটি করলেন, আপনার অটোমেটিকলি এটা আসলো আর কি, পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে টুলসের মাধ্যমে আপনাকে চলে আসলো একটা রেজাল্ট। পাশাপাশি আপনাকে কিছু, যেমন আমরা যারা ওই যে বিভিন্ন ধরেন ওয়েবসাইটের ক্ষেত্রে যখন ভিপিটিটা করি, তখন ম্যানুয়ালি স্ক্রিপ্টিং আর কি, জাভা স্ক্রিপ্টের কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু একটা পেলোড, এই জিনিসটা ইনজেক্ট করার চেষ্টা করি। এটা হলো ম্যানুয়াল পদ্ধতি। আপনি ম্যানুয়ালি দিলেন, দেন এটা ফরওয়ার্ড করলেন, এটা রেসপন্স হলো কিনা, এই জিনিসটা ম্যানুয়ালি। দেন আপনার লগ ইন প্যানেলে এসকিউএল ইনজেকশন একটা পার্ট আছে। ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং এর সময় এই জিনিসটা শেখানো হবে, এসকিউএল ইনজেকশনের পার্ট আছে। ওই এসকিউএল ইনজেকশনের টার্মটা যে লগ ইন প্যানেলে ক্রিডেন্সিয়ালের ভিতরে প্রবেশ করা যায় কিনা, এটা হলো ম্যানুয়াল পদ্ধতি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার অটোমেশনটা হচ্ছে টুল ইউজ করে যে কাজগুলো করবো ওটা অটোমেশন। হ্যাঁ, এটা অটোমেশন। অটোমেশন বলতে কি, এটা টুলস এর ইউজ করেই, সাইবার সিকিউরিটি ম্যাক্সিমামই কিন্তু টুলস এর ইউজ করে কাজ করতে হয়। তবে ম্যানুয়ালি কিছু কিছু কাজের একটা পার্ট আর কি, স্যার অটোমেটেড কোনটা প্লাস শিখা ম্যানুয়াল ভালো হয়, দুইটাই। কোনটা শিখা ভালো হয়, স্যার দুইটাই ম্যানুয়াল ভালো দুইটাই হয়? তো লাভ। না না না, আপনি ম্যানুয়াল তো সব কাজ করতে পারবেন না। ম্যানুয়ালি আপনি সব কাজ করতে পারবেন, দুইটাই আপনাকে শিখতে হবে, দুইটাই একসাথেই করতে হয় আসলে। সাইবার সিকিউরিটি যখন আপনি কাজটা করবেন, দুইটাই করতে হবে একসাথে, দুইটাই পারফর্ম করতে হবে। জি স্যার, আমাদেরকে শুধু কি অ্যাটাক পারফর্ম করাটা শিখাবেন, এর প্লাস আর কি অন্য কোনো কাজ শিখাবেন? কিসের পারফর্ম? অ্যাটাক মানে বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে অ্যাটাক পারফরমেন্স করতে হয়, এসকিউএল ইনজেকশন, এক্সএসএস আচ্ছা, হ্যাঁ ভালনারেবিলিটি। হ্যাঁ, এটা এসকিউএল ইনজেকশন এটাও শেখানো হবে। তারপরে আপনার কিভাবে মানে লগ ইন করা হয়ে থাকে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে, মানে বিভিন্ন লগ ইন প্যানেলে, এটাও দেখানো হবে। কিভাবে পেলোড ইনজেক্ট করে আপনার কোনো করা যায় কিনা, বাইপাস করা যায় কিনা, এই জিনিসগুলো আর কি শেখানো হবে। এটা ইথিক্যালি আর কি জিনিসটা। স্যার প্রোগ্রামিং সম্পর্কে কতটুকু ধারণা দিবেন? না, প্রোগ্রামিং আপনার ধারণা লাগবে না, সত্যি কথা বলতে প্রোগ্রামিং এখানে কোনো ধারণাই লাগবে না। স্যার বাগ হান্টিং এর জন্য কি শুধু ভালনারেবিলিটি গুলো শিখলে হবে, মানে বিভিন্ন অ্যাটাক পারফরমেন্স গুলো শিখলে হবে? হ্যাঁ, বিভি- বাগ বাউন্টিং এর জন্য এইসব অ্যাটাকের ক্ষেত্রে ভালনারেবিলিটিটা কিভাবে বের করবেন, এইসব জিনিসগুলা শিখলেই হবে আর কি। আপনার মানে এটা যখন ক্লাস হবে তখন আপনি বুঝতে পারবেন। স্যার হ্যাকার ওয়ান, তারপরে বাগ ক্রাউডে ওই ওয়েবসাইট গুলো কি মানে কিভাবে কাজ করবো ওগুলো দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ওখানে যে কিভাবে কাজ করবো, এটা তো লাইভ জিনিসটা, ওটা হলো লাইভ। তো আর আপনি বাই ডিফল্ট রিয়েল টাইম তো আমি কাজ করে আপনাকে ওভাবে দেখাতে পারবো। তবে না। কিভাবে কাজ করে, কোন কোন প্ল্যাটফর্মে যেন ওরা কি চাইছে, কিভাবে আপনারা কাজ করবেন, এইসব জিনিসগুলো আমি সব মানে শিখিয়ে দিব আর দেখাবো। ওকে, তাহলে স্যার আপু আজকে স্যার শেষ ল্যাব করেন। সলভ স্যার ল্যাব জি সলভ করাবেন, এর পাশাপাশি লাইভ ওয়েবসাইটেও কিভাবে কাজ করব, মানে লাইভ ওয়েবসাইট থেকে কিভাবে ভালনারেবিলিটি বের করব ওইটাও কি দেখাবেন? জি 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 জি। স্যার আমার আর কোনো কোশ্চেন নাই, কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা মানে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আপনি যেভাবে ক্লাসটা করাইলেন বা যে যত সহজভাবে বুঝাইলেন, আসলে জি। কি ইথিক্যাল হ্যাকার হওয়া কি এতটা সহজ? হ্যাঁ, ইথিক্যাল হ্যাকার আসলে টাইমের ব্যাপার। ক্লাসটা আপনাকে সহজে বুঝে নিতে হবে, সহজভাবে করাবো আমি যতটুকু সম্ভব।
কিন্তু আপনার এটা টাইমের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। আপনি মানে প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিন আপনার এটা নিয়ে দেখবেন, মানে ঘাটবেন, তাহলে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি এথিক্যাল হ্যাকার হতে পারবেন। মনে করেন আপনি ক্লাস করলেন আর হয়ে গেল, তা না। এই এথিক্যাল হ্যাকার একটা প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জানতে পারবেন। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে আমরা ক্লাসটি এখানে শেষ করবো, তো অনেকটা ডিলে রাত হয়ে গিয়েছে। ম্যাম, বার্ড সুইট, মেটা এক্সপ্লয়েট এগুলোর কি প্রো ভার্সন গুলোই দেওয়া হবে আমাদেরকে? বার্কশিট আর মেটাক্সপ্লয়েটের প্রো ভার্সন দিয়ে আপনাদেরকে আহ ওরকম ভাবে শেখানো হবে না, কারণ প্রো এবং এটা হলো ফাইন্যান্সিয়াল একটা আছে। তো বার্কশিটের যে কমিউনিটি ভার্সন আছে এটা দিয়ে আপনাদেরকে শিখাবো। এটা দিয়ে আপনারা অনেক কাজ শিখতে পারবেন, অনেক দ্রুত, মানে ভালোভাবেই কাজ শিখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আজকে আমরা এখানে শেষ করবো। আর আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের তো চ্যাট বক্সে দেওয়া ছিল। যারা ভাবছেন যে পরবর্তীতে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে, রেজিস্ট্রেশন ফর্মের লিংক কপি পেস্ট করে রাখতে পারেন, কারণ আমরা সেমিনার পোস্ট করার সঙ্গে সঙ্গে এটাও চলে যাবে আপনাদের কাছ থেকে। তখন চিন্তা ভাবনা করে পরবর্তী সময়ে আপনার ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন। এবং আপনাদের নেক্সট ক্লাস হবে 10 তারিখ, আমাদের 10 তারিখ রাত ঠিক 9টা থেকে। তো পরবর্তী ক্লাসের থেকে কন্টিনিউ যদি করতে চান আমাদের কোর্সে, তাহলে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করে অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি সকলকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ যাবত যুক্ত থাকার জন্য, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।